ভাই, আপনার মুখে এত দাগ কিসের? আজও কি চৌধুরী বাড়ির লোকেরা আপনার গায়ে হাত তুলেছে? ওসব কিছু না, এদিকে সব কিছু ঠিক আছে। সব ঠিক আছে ভাই। আমি একটা কথা বুঝতে পারছি না ভাই, আপনার নাম শুনে যেখানে সবাই ভয়ে কাঁপতে শুরু করে, সেখানে আপনি চৌধুরী বাড়িতে কেন চাকর হয়ে আছেন? আপনার কাজ করার জন্য কত মানুষ আছে, আর আপনি কেন বুঝতে পারছি না। অনেক বড় গল্প আছে আমার রাজা থেকে রাজু হবার পেছনে। তোকে এত কিছু জানতে হবে না, এখন যা তুই। আর হুটহাট করে দেখা করতে আসিস না, আমার সমস্যা হয়ে যাবে। মনির রাজাকে ঠিক আছে বলে উল্টো পথে হাঁটা শুরু করে। রাজা একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে একটা কষ্টের হাসি দিয়ে চলে আসে চৌধুরী বাড়িতে। বাড়ির ভিতরে আসতে একটা হাত এসে রাজার গালে পড়ে। হঠাৎ করে থাপ্পড় দেওয়ায় রাজা নিজের ভারসাম্য ঠিক রাখতে না পারে ফ্লোরে পড়ে যায়। উপরে তাকিয়ে দেখে রায়হান চৌধুরী তার দিকে আগুনাক্ত চোখে তাকিয়ে আছে। রাজা বুঝতে পারছে না এখন তাকে কেন মারল রায়হান চৌধুরী। তবে এটা রাজার নতুন কিছু না, এ রোজই এরকম কারণে অকারণে তাকে চত্থাপ্পড় খেতে হয়। রায়হান চৌধুরী রাগী কণ্ঠে বলে, এই চাকরের বাচ্চা চাকর, বাসে কাজে রেখে কোথায় ঘুরে বেড়াচ্ছিস রে? তোর বাপের বাসা পেয়েছিস নাকি? যখন ইচ্ছা হবে না বলে বের হয়ে যাবি। আজকের পর যদি না বলে বাসা থেকে এক পা বেরিয়ে দিয়েছিস না, আমি তোকে খুন করে ফেলবো বলে দিলাম। জাগিয়ে আমার ড্রেস আয়রন করে জুতো পালিশ কর। আর 10 মিনিট পর আমি আমার বন্ধুর মেয়ের পার্টিতে যাবো, জন্মদিন পার্টিতে যাবো। 1 সেকেন্ড লেট হলে যেটা রুমে রাখা আছে সেটা ভারী তোর পিঠে পড়বে। সে রাজা কিছু না বলে চুপচাপ উঠে মাথা নিচু করে চলে আসে রায়হান চৌধুরীর রুমে। রুমে এসে দেখে বেডের উপরে শার্ট, কোট আর প্যান্ট রাখা। রাজা সবকিছু আয়রন করে জুতো পালিশ করে রায়হান চৌধুরীর রুম থেকে বের হতেই একটা পা এসে রাজার বুকে লাথি দেয়। পেটে হাত দিয়ে কুঁকিয়ে উঠে অশ্রু জল চোখের সামনে তাকিয়ে দেখে রায়হান চৌধুরীর অহংকারী মেয়ে আরশি দাঁড়িয়ে আছে। চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। আগুন ঝরছে আরশির চোখ থেকে। রাজা পেটে হাত রেখে কষ্ট করে বলে ওঠে, আমি এখন কি করছি ম্যাম? আপনি শুধু শুধু আমার পেটে কেন লাথি দিলেন? চাকরের বাচ্চা, তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস? তোর সাহস তো কম না। তুই আমার চোখের দিকে তাকিয়ে আমার কাছে জবাব চাইছিস? আমি তো কোনো কৈফিয়ত বা জব চাইনি ম্যাম, শুধু এটা জানতে চাইছিলাম অকারণে কেন মারলেন আমাকে। চাকরের বাচ্চা, তোকে আরও 1 ঘন্টা আগে বলেছি আমার রুম পরিষ্কার করে আমার ড্রেস আয়রন করে রাখতে। একটু পর আমি পার্টিতে যাব, কি পরে? তোর বাপ আমাকে ড্রেস আয়রন করে দিবে? আমি তো আপনার রুম পরিষ্কার করে গুছিয়ে রেখেছি ম্যাম। তুই বলতে চাইছিস আমি মিথ্যে বলছি? চাকরের বাচ্চা, তুই আয় আমার সাথে। বলি আরশি রাজার শার্টের কলার ধরে টানতে টানতে তার রুমে নিয়ে আসে। রাজা আরশির রুমে এসে দেখে পুরো রুম আগোছালো, কিন্তু এমনটা কেন হয়েছে সেটা রাজা বুঝতে পারছে না। একটু আগেই তো সে সবকিছু পরিষ্কার করে গুছিয়ে রেখে গেছে। আরশি রাজাকে জোরে ধাক্কা দেয়। রাজা গিয়ে খাটের কোণায় বাড়ি খায়, সাথে সাথেই কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। রাজা মাথায় হাত রেখে মাগো বলে চিৎকার দেয়। আরশি চেঁচিয়ে বলে, এই ছোট লোক, কোথায় তুই? আমার রুম পরিষ্কার করেছিস? তুই যদি আমার রুম পরিষ্কার করিস তাহলে কি তোর বাপ এসে এই অবস্থা করে গেছে? 10 মিনিট সময় দিয়ে গেলাম তোকে, এসে যেন দেখি আমার রুম পরিষ্কার আর টেবিলের ওপর ড্রেস রাখা। আয়রন করা না পেলে জুতোর বাড়ির সব তোর মুখে পড়বে। বলেই আরশি রুম থেকে বের হয়ে চলে যায় রাগে কচকচ করতে করতে। রাজা নিজের শার্টের একটু অংশ ছিঁড়ে মাথায় বেঁধে আরশির রুম পরিষ্কার করে নেয়। এরপর ড্রেস আয়রন করে রুম থেকে বের হয়ে নিজের রুমে যেতে নিলে নীলিমা চৌধুরী রাজার কাছে এসে বলে, রুমে যাচ্ছিস কেন? আমার শাড়ি আয়রন করবি কখন? কিছু সময় পর পার্টিতে যাব। রুমে গিয়ে দেখ শাড়ি বেডে রাখা আছে, আয়রন করে বেডে রেখে গিয়ে চেঞ্জ করে নে। আমাদের ব্যাগপত্র বয়ে নিয়ে যেতে হবে। আর তোর রুমে নতুন ড্রেস রাখা আছে। এত বড় বাড়িতে ফকিরের মতন গেলে আমাদের মান সম্মান নষ্ট হবে। যা তাড়াতাড়ি। রাজা মাথা নেড়ে চলে আসে নীলিমা চৌধুরীর রুমে। শাড়ি আয়রন করে বেডের উপর রেখে নিজের রুমে চলে আসে। ছোট্ট একটা রুম। এই রুমে একটা ভাঙা খাট আর একটা আলনা ছাড়া ছোট্ট একটা কলসি আর পানির গ্লাস। এই রুমে সে বেডে বসে দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। মাথার ব্যথা চোখ বন্ধ করে রাখতে পারছে না। হঠাৎ রাজার মনে পড়ে তাকে তো আবার চৌধুরী বাড়ির সবার ব্যাগ বই নিয়ে যেতে হবে, লেট হলে আবার মার খেতে হবে।
উঠে চলে আসে বাসার বাইরে। ছোট্ট একটা ওয়াশরুম বাসার কাজের লোকদের জন্য। বাসার সকল কাজ রাজাই করে। রান্না করার জন্য শুধু রহিমা নামে একজন বয়স্ক মহিলা আছে, আর বাসার দারোয়ান আবুল। রাজা মাথা থেকে কাপড়টা খুলতেই দেখে কপালের অনেকটা জায়গায় ক্ষত হয়ে আছে। পানি লাগাতেই জ্বালা করে ওঠে। রাজা ব্যথায় চোখ বন্ধ করে হাতের মুষ্টি শক্ত করে চেপে ধরে আছে। চোখের পানিগুলো টপটপ করে নিচে থাকা পানির বালতিতে পড়ছে। কিছু সময় এভাবে থাকার পর গোসল করে নেয়। এরপর চেঞ্জ করে রুমে চলে আসে। চিরুনি দিয়ে মাথা আঁচড়ে তার কাপড়ের ব্যাগ খুলে তার রিভলভারটা বের করে কোমরে গুঁজে নেয়। তখনই রহিমা রাজার রুমে এসে পেছন থেকে ডাকে। রাজা ভয় পেয়ে পেছনে ঘুরে ভয় ভয় বলে, রহিমা খালা, তুমি এখানে? তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন রাজা বাবা? তোমার এই সাহেব ডাকতেছে, তাড়াতাড়ি যাও। তুমি কি কিছু দেখেছো খালা? কিসের কথা কইতেছো বাবা? তোমার মাথার ওই ক্ষতের কথা? রাজা বুঝতে পারছে সে যে কোমরে রিভলভার নিয়েছে সেটা রহিমা দেখেনি। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ খালা, এটার কথাই বলছিলাম। আচ্ছা তুমি সরো, নয়তো লেট হলে স্যার আবার মারবে। বলি রাজা নিজের রুম থেকে বের হয়ে হল রুমে আসে। রহিমা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এত সুন্দর আর ভালো একটা ছেলেরে এরা মারে কি করে? এত সুন্দর মুখটা দেখে কি এদের একটুকু মায়া হয় না? আল্লাহ, তুমি এই বাপ মা মরা পোলাটারে আর কত কষ্ট দিবা? আর কত অত্যাচার সহ্য করবো এই পোলাটা? ছোট্ট একটা ভুলের জন্য কত মার খাইলো, আর কত মার খাইবো। কথাগুলো বলেই রহিমা নিজের চোখের কোণে আসা পানি শাড়ির আঁচল দিয়ে মুছে চলে যায় নিজের কাজে। রাজা হল রুমে আসতেই রায়হান চৌধুরী, নীলিমা চৌধুরী তাদের ব্যাগ আর গিফটের বক্স রাজার হাতে দেয়। কিন্তু আশি তার ব্যাগ রাজার হাতে না দিয়ে হাঁটতে গেলে রায়হান চৌধুরী বলে, কিরে, তুই কেন ব্যাগ নিয়ে হাঁটছিস? চাকুটা থাকতে। আমার ব্যাগে টাকা আছে আব্বু। বলা তো যায় না, ছোট লোকটা যদি চুরি করে, আমার ব্যাগ আমার কাছেই থাক। আরশির কথা রাজার বুকে গিয়ে বিঁধে। রাজা আজ পর্যন্ত কখনো চৌধুরী বাড়ি থেকে একটা টাকাও না বলে ধরেনি, কিন্তু তার পরিণামে তাকে আজ এমন কথা শুনতে হলো। কিছু না বলে মাথা নিচু করে হাঁটতে থাকে। গাড়ির কাছে এসে সবকিছু ডিস্কিতে রেখে ড্রাইভিং সিটে বসে পড়ে। রায়হান চৌধুরী রাজার পাশে বসে, আর সে নীলিমা চৌধুরী পেছনে বসে। রাজা গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। চলুন এবার গল্পের চরিত্রগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেই। আমাদের গল্পের নায়ক রাজা। পৃথিবীতে আপন বলতে এক বাবা ছাড়া আর কেউ নেই। তবে রাজা তার বাবাকে মাসে একবারও বেশি দেখতে পারে না। কোথায় আছে সেটাও জানে না। রায়হান চৌধুরী রাজার চোখ বেঁধে নিয়ে যায় রাজার বাবা রবিনের সাথে দেখা করাতে, আবার চোখ বেঁধে নিয়ে আসে। ছোট থেকেই চৌধুরী বাড়িতে আছে। রাজার বাবা রবিনও এই বাসার চাকরের কাজ করত। একটা ছোট্ট ভুলের কারণে রাজার বাবা আজ বন্দী হয়ে আছে রায়হান চৌধুরীর কাছে, আর রাজা তার বাবাকে বাঁচিয়ে রাখার জন্য হয়েছে চৌধুরী বাড়ির চাকর। কি সেই কারণ, সেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। তবে রাজার আরও একটা পরিচয় আছে। রাজা আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, যেটা কেউ জানে না। তবে রাজা কোনো ভালো মানুষের ক্ষতি করে না। যারা মানুষের নামে অমানুষ, তাদের জন্যই মাফিয়া কিং রাজার জন্ম। আমাদের গল্পের নায়িকা আরশি চৌধুরী, রায়হান চৌধুরী আর নীলিমা চৌধুরীর একমাত্র মেয়ে। প্রচণ্ড রাগী আর অহংকারী আরশি, ঠিক যেমনটা আরশির বাবা রায়হান চৌধুরী। তবে আরশি দেখতে ভীষণ মিষ্টি, দুধে আলতা গায়ের রং, মাথার চুলগুলো কোমর ছাড়িয়ে অনেকটা নিচে, লেখাপড়ায় অনেক ভালো। বাকিটা গল্পের সাথেই থাকলেই জানতে পারবেন। তবে আমাদের গল্পের নায়িকা আরও একজন আছে, সেটা একটু পরেই বুঝতে পারবেন। কিছু সময়ের মধ্যে চলে আসে রায়হান চৌধুরী বন্ধুর বাড়িতে। গাড়ি থেকে সবাই নেমে যায়। রায়হান চৌধুরী রাজাকে বলে, সবকিছু ভেতরে দিয়ে এসে গাড়িতে বসে থাক, আর কোথাও গেলে যদি খুঁজে না পাই, বাসায় নিয়ে কি অবস্থা করব বুঝতেই তো পারছিস। রাজা মাথা নেড়ে ব্যাগ আর গিফটের বক্স নিয়ে ভেতরে আসে। সবকিছু রেখে বাড়িতে আসতে গেলে আরশি রাজাকে ল্যাং মেরে ফেলে দেয়। সবাই রাজার দিকে তাকিয়ে হাসতে থাকে। রাজা আরশির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে উঠে বাইরে চলে আসে। মন খারাপ করে রাস্তার এক পাশে থাকা বেঞ্চে মাথায় হাত ঠেকে বসে আছে। হঠাৎ একটা মিষ্টি মেয়েলি কণ্ঠে শুনে রাজা উপরে তাকিয়ে দেখে একটা পরী তার সামনে দাঁড়িয়ে আছে। হ্যালো,
আমি কি আপনার পাশে বসতে পারি, যদি আপনার কোনো সমস্যা না থাকে? বেঞ্চটা তো আর আমার নয় যে কেউ বসতে পারে, আপনিও বসতে পারেন। আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনার মন খারাপ। কারণটা কি জানতে পারি? রিমি বসতে বসতে রাজাকে জিজ্ঞেস করে। আমাদের গল্পের দ্বিতীয় নায়িকা হলো রিমি। রাজা একটা তাচ্ছিল্যের হাসি মুখে টেনে বলে, গরিবকে বোঝার মতো মানুষ পৃথিবীতে আজও আছে, দেখে ভালো লাগলো। এমন করে বলছেন কেন? গরিবরা কি মানুষ নয়? আর তাছাড়া আমিও কোনো বড়লোক বাবার মেয়ে নই, মধ্যবিত্ত বাবার মেয়ে আমি। আমি রিমি। আর আপনি? আমি রাজা। ভীষণ সুন্দর নাম তো। তা এখানে বসে আছেন কেন? জন্মদিনের পার্টিতে এসেছেন বুঝি? না, আমার স্যার আর তার পরিবার এসেছে, তাদের জন্য অপেক্ষা করছি। আপনি কি পার্টিতে আসছেন? হুম, আমার ফ্রেন্ডের বার্থডে। আচ্ছা, ভিতরে একটা মেয়ে আপনাকে ইচ্ছে করে ফেলে দিল, আপনি কিছু না বলে চলে আসলেন কেন? আমার সাহেবের মেয়ে উনি, আর ইচ্ছে করে কেন ফেলবে? দেখতে পানি তাই হয়ে গেছে। আমি নিজে দেখেছি, মেয়েটা আপনাকে ইচ্ছে করে ফেলে দিল। আপনার সাহেবের মেয়ে মানে? ঠিক বুঝিনি কথাটা। আমি ওনাদের বাসার চাকর। এবার তো আমার সাথে কথা বলার ইচ্ছে চলে গেছে, তাই না? কথা বলার ইচ্ছে চলে যাবে কেন? আপনি কাজ করে খান, ছুটি তো করেন না। আর পৃথিবীতে কোনো কাজই ছোট না। নিজেকে এত ছোট কেন ভাবেন? চাকর আবার মানুষ নাকি? যাই হোক, আপনার লেট হচ্ছে, যান। যাব একটু পর। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি, যদি আপনার কোনো সমস্যা না থাকে? চাকরের সাথে ফ্রেন্ডশিপ করতে চান? এটা হাস্যকর হয়ে যাচ্ছে না? আপনি মানুষ, আমিও মানুষ। এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমি কিন্তু আপনার দিকে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে রেখেছি। এখন আপনার ইচ্ছে হলে অবশ্যই হাতটা বাড়ান। রাজা কিছু সময় ভেবে রিমির দিকে হাত বাড়িয়ে দেয়। রিমি খুশি হয়ে রাজার হাত ধরে। কিছু সময় আরো দুজন কথা বলে রিমি চলে যাওয়ার সময় বলে, আপনার মোবাইল নাম্বারটা দিন, নয়তো বন্ধুর সাথে কথা বলবো কিভাবে? রাজা মুচকি এসে রিমিকে তার মোবাইল নাম্বার দিয়ে দেয়। রিমি হাসি মুখে চলে যায় বাসার ভিতরে। রাজা বসে বসে অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর রাজা মোবাইল বেজে ওঠে। মোবাইলটা হাতে নিয়ে দেখে মনির কল করেছে। আশেপাশে তাকে একটু আড়ালে গিয়ে কল রিসিভ করে বলে, এখন কেন কল করছিস? তোকে বলেছি না আমাকে যখন তখন কল দিবি না? কল না দিয়ে পারলাম না ভাই, শুভর একটা ছেলেকে ধরে নিয়ে এসেছি। গতকাল একটা মেয়েকে রেপ করে মেরে ফেলেছে। 3 দিন খোঁজার পর আজকে খুঁজে পেয়েছি। ওকে আটকে রাখ, আমি রাতে আসছি। এখন রাখ, কেউ দেখলে আমার সব প্ল্যান মাটি হয়ে যাবে। সবসময় কিসের প্ল্যানের কথা বলেন ভাই? আজও জানলাম না কিসের প্ল্যান আপনার। এখন এসব নিয়ে কথা বলার সময় নয়, আমি কল রাখছি। আমাকে আর কল দিস না, প্রয়োজন হলে আমি কল করব। বলেই রাজা কল কেটে এসে আবার সে বেঞ্চে বসে পড়ে। পার্টি শেষ হতে হতে রাত 10টা বেজে যায়। রিমি একটু আগে বাসা থেকে বের হয়ে রাজাকে খুঁজতে থাকে। বেঞ্চের কাছে এসে দেখে রাজা সেখানে নেই। মোবাইল বের করে রাজাকে কল করে। দুবার রিং হতেই রাজা কল রিসিভ করে। অচেনা নাম্বার দেখে রাজা প্রথমে ভয় পায়। ভীত ভীত কণ্ঠে বলে, হ্যালো, কে? আমি রিমি। আপনি এভাবে কথা বলছেন কেন? ও আচ্ছা, আপনি। বলুন। কোথায় আপনি? বেঞ্চের কাছে এসে তো আপনাকে দেখলাম না। বাসায় চলে গেছেন? না, বাসায় যাইনি, এখানেই আছি। আপনি একটু দাঁড়ান, আমি আসছি। বলেই রাজা কল কেটে গাড়ি থেকে বের হয়। হেঁটে চলে আসে বেঞ্চের কাছে। এসে দেখে রিমি দাঁড়িয়ে আছে। রাজা হালকা করে কাশি দিতেই রিমি রাজার দিকে তাকিয়ে বলে, কোথায় গিয়েছিলেন? এখানেই ছিলাম। হঠাৎ আমাকে খুঁজছেন যে, কিছু বলবেন? আপনি এখন আমার ফ্রেন্ড। আপনার খোঁজ খবর নেওয়াটা এখন আমার দায়িত্ব নয় কি? কখনো কেউ এমন করে খোঁজ নেয়নি তো, তাই এমন কিছু কখনো আশা করিনি। কেন? আপনার বাবা মা ভাই বোন আপনার খবর নেয় না? আমার কেউ নেই এই পৃথিবীতে, আমি এতিম। রাজা তার বাবার কথা কাউকেই বলে না। নিজেকে সবসময় এতিম বলে পরিচয় দেয়। রাজার কথা শুনে রিমির হাসি খুশি মনটা খারাপ হয়ে যায় মুহূর্তেই। রিমি অপরাধের মতো তাকিয়ে বলে, আই এম সরি, আমি না জেনে আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। আরে না না, সরি বলতে হবে না। ফ্রেন্ডশিপে নো সরি নো থ্যাঙ্কস, এটা জানেন না? ফ্রেন্ডশিপে আপনি চলে না, এটা জানেন না? আচ্ছা, তুমি করেই বলবো এরপর থেকে। রাজা রিমি দাঁড়িয়ে আরো কিছু সময় গল্প করে।
এদিকে চৌধুরী রায়হান তার ওয়াইফ আর মেয়েকে নিয়ে এসে দেখে গাড়িতে রাজা নেই। এটা দেখে রায়হান চৌধুরীর মুহূর্তেই রাগে মাথা গরম হয়ে যায়। মেয়ের ওয়াইফকে গাড়িতে বসতে বলে রাজাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এসে দেখে রাজা একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখে রায়হান চৌধুরী রাজার কাছে এসে শার্টের কলার ধরে টেনে ধরে নিয়ে আসে। এটা দেখে রিমি অবাক হয়ে তাকিয়ে আছে। রায়হান চৌধুরী রাজার গলা থাপ্পড় দিয়ে বলে, চাকরের বাচ্চা চাকর, তোকে বলছি গাড়িতে বসে থাকতে, আর তুই এখানে বসে প্রেম আলাপ করছিস? তোর সাহস কি করে হয় আমার কথার বাইরে যাওয়ার? দিন দিন তোর সাহস বেড়েই চলছে। তুই বাসায় চল, তারপর তোকে এমন দেখাচ্ছি আমার কথার অবাধ্য হওয়ার শাস্তি কি হতে পারে। বলেই রাজার কলার টেনে গাড়ির কাছে এসে ধাক্কা দিতেই রাজার মাথা গিয়ে দরজার সাথে লাগে। মাথার ব্যথায় মাথা ধরে মাটিতে বসে পড়ে। এটা দেখে রায়হান চৌধুরী রাজার বুকে লাথি দেয়। রাজা বুক ধরে মাটিতে শুয়ে ছটপট করছে। রায়হান চৌধুরী রাজার চুলের মুঠি ধরে বলে, শুয়ে শুয়ে নাটক না করে উঠে গাড়ি চালা, বাসায় গিয়ে তোর নাটক বের করছি আমি। বলেই রায়হান চৌধুরী রাজাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে গাড়িতে উঠে বসে। রাজা অনেক কষ্টে করে উঠে গাড়ির দরজা খুলে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। দূর থেকে এসব দেখে নীরবে চোখের পানি ফেলছে রিমি। কেন রাজার উপর এত অত্যাচার হচ্ছে সেটাই বুঝতে পারছে না রিমি। রাজা গাড়ি ড্রাইভ করতে থাকে। রিমি চোখের পানি মুছে বাসায় চলে আসে। কোথায় ছিল গোলামের বাচ্চাটা? একটা মেয়ের সাথে দাঁড়িয়ে প্রেমলাপ করছিলা? ওর মতো চাকরের সাথেও মেয়েরা কথা বলে? মেয়েদের রুচি কতটা খারাপ হতে পারে। বাসায় নিয়ে গিয়ে আচ্ছা করে ধোলাই দিলে ঠিক হয়ে যাবে। দিন দিন সাহস অনেক বেড়েই চলেছে। এ রাজা নীরবে চোখের পানি ফেলছে আর ড্রাইভ করছে। কিছু সময়ের মধ্যে বাসার ভেতরে চলে আসে। সবাই গাড়ি থেকে নেমে বাসার ভেতরে চলে যায়। রাজা গাড়ি থেকে নেমে সবার ব্যাগ নিয়ে বাসার ভেতরে যেতে রায়হান চৌধুরী রাজার হাত থেকে ব্যাগ নিয়ে কোমরে বেল্ট খুলে ইচ্ছে মতো মাথা থাকে। রাজা মাথাটা ছুঁয়ে ছটপট করছে আর অনুরোধ করছে নামানোর জন্য, কিন্তু রায়হান চৌধুরী পাষাণ হৃদয়, একটু মায়া হয় না, মেরেই চলেছে। মারতে মারতে হাঁপিয়ে ওঠে রায়হান চৌধুরী। রায়হান চৌধুরী বেল্ট ফেলে দিয়ে সোফায় গিয়ে বসে। কাজের মেয়ে রহিমাকে ডেকে পানি দিতে বলে। রহিমা পানি দিতেই এক নিঃশ্বাসে পুরো গ্লাসের পানি শেষ করে উঠে সোজা রুমে চলে যায়। আশিয়ার নীলিমা চৌধুরীও তাদের রুমে চলে যায়। কাজের মেয়ে রহিমা রাজাকে ধরে রাজা রুমে নিয়ে যায়। রাজার শার্ট খুলতেই আঁতকে উঠছে, পুরো শরীর ফেটে রক্ত বেরোচ্ছে। রাজা ব্যথায় মাথা তুলতে পারছে না। রহিমা তাড়াতাড়ি গিয়ে গরম পানি আর তেল গরম করে। পানি গরম করে রাজার রুমে আসতে গেলে আরশি এসে রহিমার সামনে দাঁড়ায়। রহিমা আরশিকে দেখে ভয় পেয়ে যায়। আরশি রাগে কণ্ঠে বলে, এইগুলো নিয়ে তুই কোথায় যাচ্ছিস রহিমা? রাজা বাবার অবস্থা ভালো না আরশি আফা, সারা শরীর থেকে রক্ত পড়তেছে, তাই গরম পানি নিয়ে গিয়ে ওর শরীরটা একটু মুছিয়ে দিব। এই ছোট লোকটার জন্য খুব মায়া হচ্ছে তোর। পানি নিয়ে ফেলে দিয়ে আয়, নয়তো এই পানি তোর গায়ে আমি ঢালবো। রহিমা ভয় পেয়ে পানি নিয়ে গিয়ে ফেলে দেয়। রাজা রুমে ব্যথায় কাতরাচ্ছে। আরশির কথা শুনে চোখের পানি ছেড়ে দেয়। আর কতদিন তার এই নরকে থাকতে হবে সেটা আজও তার অজানা। আশি তার রুমে চলে যায়। রাজা শরীরের ব্যথা নিয়ে শুয়ে পড়ে। বিছানায় শরীর লাগাতেই আগুনের মতো জ্বালা করে ওঠে। সাথে সাথে উঠে বসে। রাত প্রায় 2টা। রাজা অনেক কষ্টে করে এই রুম থেকে বের হয়ে বাহিরে ওয়াশরুমে চলে আসে। কোনো রকমে গামছা দিয়ে শরীর মুছে নেয়। ওয়াশরুম থেকে বের হয়ে এই রুমে আসার জন্য হাঁটতে থাকে, কিন্তু শরীরের ব্যথায় হাঁটতে কষ্ট হচ্ছে। তাও কষ্ট করে রুমে চলে আসে। ব্যাগ খুলে একটা পেন কিলার খেয়ে গায়ে সাজ জড়িয়ে নেয়। ব্যাগ থেকে রিভলভার কোমরে গুজে নেয়। খোঁড়াতে খোঁড়াতে রুম থেকে বের হয়ে আশেপাশে তাকায়। কাউকে না দেখে খুব সাবধানে বাসা থেকে বের হয়। গেটের দিকে তাকিয়ে দেখে দারোয়ান আবু নেই। সাবধানে বের হয়ে হাঁটতে থাকে। কিছু সময় পর মনির একটা বাইক নিয়ে আসলে রাজা বাইকের পেছনে উঠে বসে। মনির বাইক চালাতে শুরু করে। কিছু সময় পর একটা পুরনো বাড়ির সামনে এসে বাইক থামায়। রাজা বাইক থেকে নেমে মনিরের কাঁধে হাত রেখে হাঁটতে গেলে মনির বলে, ভাই কি হয়েছে আপনার? আজ চৌধুরী পরিবার আপনাকে মেরেছে, আপনি শুধু একটাবার আমাকে পারমিশন দিন। আমি চৌধুরী পরিবারের সবাইকে এমন করে মারবো ওদের দাফন করার জন্য কেউ থাকবে না। তোর কি মনে হয় আমি চাইলেই পারি না ওদের চোখের পলকে শেষ করে দিতে?
কিন্তু কেন সেটা না করে ওদের এত অত্যাচার সহ্য করছেন আপনি? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওদের কাছে যে আমার একমাত্র পরিচয় বন্দী হয়ে আছে, আমার পৃথিবী আটকে আছে ওদের কাছে। তাহলে আপনি ওদের মেরে সেটা কেন নিয়ে নিচ্ছেন না? কেন চুপচাপ এত অত্যাচার মাথা পেতে মেনে নিচ্ছেন? তারা হলো করলে সব কিছু শেষ হয়ে যাবে। আর আমি আজও জানি না আমার সেই পরিচয়টা ওরা লুকিয়ে কোথায় রেখেছে। আমি ঠিক আপনার কথা বুঝতে পারলাম না ভাই। তোকে বলেছিলাম না আমার এই পৃথিবীতে কেউ নেই। বলেছিলেন, আমি তো সেটাই জানি। আমার বাবা বেঁচে আছে, আর সে ওই রায়হান চৌধুরীর কাছে বন্দী আছে। আমাকে মাসে একবার দেখা করতে নিয়ে যায়। ভাই আপনার বাবা বেঁচে আছে? তাহলে আপনি তো জায়গাটা চেনেন, চলুন আমরা ওখানেই যাব। সমস্যাটা তো ওখানেই। ওই চৌধুরী আমাকে নিয়ে যাওয়ার সময় চোখ বেঁধে নিয়ে যায়, আবার ওখান থেকে বের করার আগে চোখ বেঁধে নিয়ে আসে। আমি শুধু এতটুকুই চিনি, বাবা যে রুমে বন্দী আছে। কিন্তু চৌধুরী আপনার বাবাকে কেন বেঁধে রেখেছে? কি ক্ষতি করেছে আপনার বাবা ওই চৌধুরীর? অনেক কথা বলবো কোনো একদিন, এখন চল শুভর ছেলের একটা ব্যবস্থা করে আসি। বলি রাজা মনিরকে নিয়ে হাঁটতে গেলে রাজার মোবাইল বেজে ওঠে। রাজা মোবাইল হাতে নিয়ে দেখে জিমি কল করেছে। রাজা মনিরকে ভিতরে যেতে বলে। মনির চলে গেলে রাজা কল রিসিভ করতেই ওপাশ থেকে কান্নার শব্দ শুনতে পায়। এই কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? রিমি কান্না করেই যাচ্ছে, কান্নার জন্য কথা বলতে পারছে না। রাজা আবার বলে, রিমি, কি হয়েছে তোমার? বলবে আমাকে? তুমি এমন করে কান্না করছো কেন? তোমাকে আমি সেই 11টা থেকে কল করছি, তোমার মোবাইল বন্ধ কেন? আর ওই লোকটা কে যে তোমাকে মারতে মারতে নিয়ে গেল? মোবাইলে চার্জ ছিল না, আর উনি আমার মালিক। আমি ভুল করেছি তাই মেরেছে, কিন্তু তুমি কান্না করছো কেন? ভুল করবে বলে এভাবে মারতে হবে? তুমি মালিকের কাজ ছেড়ে দাও। চাইলেও পারবো না, সময় হলে সব ঠিক হয়ে যাবে। এত রাত হয়ে গেছে, তুমি ঘুমাওনি কেন? আর আমার জন্য তুমি কেন কান্না করছো? তুমি আমার বন্ধু, কেউ তোমাকে মারবে এমন নির্মমভাবে আমি কি হাসবো তাহলে? তোমার এখন কি অবস্থা? খুব ব্যথা পেয়েছো তাই না? আমি ঠিক আছে, এখন তুমি ঘুমাও, কালকে কথা হবে। তাহলে আমাকে কথা দাও, কাল তুমি আমার সাথে দেখা করবে। কাল কিভাবে দেখা করব? অন্য একদিন দেখা করব। না, কাল মানে কাল, নয়তো আমি কলও কাটবো না আর ঘুমাবো না। কাল বিকেলে আমি তোমার সাথে দেখা করব, আর মেসেজ করে তোমাকে আমি ঠিকানা দিয়ে দেবো। মনে থাকবে তো, নাকি আমাকে মিথ্যে বলছো? আমার বন্ধুকে কি আমি মিথ্যে বলতে পারি? কাল সত্যিই তোমার সাথে দেখা করব। এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। রিমি ঠিক আছে বলে কল কেটে খুশি মনে ঘুমিয়ে পড়ে। রাজা আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভেতরে ঢুকে দেখে শুভর একটা ছেলেকে বেঁধে রেখেছে। মনির একটা চেয়ার এগিয়ে দিতেই রাজা চেয়ারে বসতে বসতে বলে, রে, এখন ওর মুখের জিওগ্রাফি চেঞ্জ হয়নি কেন? তোরা কি ওকে এখানে জামাই করার জন্য এনেছিস নাকি? আমি তো ভেবেছি আমি আস্তে আস্তে ওর নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থায় দেখবো। ভাই আপনার পারমিশন ছাড়া কিভাবে তাকে মারি? ওকে আপনি বলুন শালাকে ইচ্ছে মতো পেটাই। তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? মেরে শালার মুখের বদন বিগড়ে দে। রাজার পারমিশন পেতেই মনির আর অয়ন ইচ্ছে মতো ছেলেটাকে মারতে থাকে। মারতে মারতে নাক মুখ থেকেই রক্ত বের করে ফেলে। ছেলেটা শুধু নিঃশ্বাস নিচ্ছে, নড়াচড়া করার মতো শক্তি শরীরে নেই। রাজার হাতের ইশারায় থামতে বলে। মনির আর অয়ন থেমে যায়। রাজা ছেলেটার চুলের মুঠি ধরে মুখোমুখি করে বলে, ভালো হয়ে বেঁচে থাকার কোনো ইচ্ছেই তোর নেই। একে তো একটা মেয়েকে রেপ করলি, তার উপর মেয়েটাকে মেরে ফেললি। কি ক্ষতি করছিল মেয়েটা তোর? এখন তো আমি তোকে মেরে ফেলবো। অবশ্য তোর এটা একটা উপকার করছিস, মরার পর মেয়েটার থেকে ক্ষমা চেয়ে নিস। বলেই রাজা মনিরের দিকে হাত বাড়ায়। মনির নিজের কোমর থেকে একটা ছুরি বের করে রাজার হাতে দেয়। রাজা নিজের মাথা চারদিকে ঘুরিয়ে ছুরি দিয়ে ছেলেটার ডান হাতের কবজি কেটে দেয়। ছেলেটা চিৎকার করে উঠতেই রাজা কানে হাত রেখে বলে, এত জোরে চেঁচালে আমি তো আর কানে শুনবো না। তোদের দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না। আশেপাশে খুঁজে দেখ কোনো ময়লা কাপড় আছে কিনা, শালার মুখে ভরে দে। মনির রাজার কথা শুনে আশেপাশে তাকিয়ে একটা ময়লার কাপড় খুঁজে পায়। কাপড়টা এনে ছেলেটার মুখে ভরে দেয়। রাজা আবার ছেলেটার বাম হাতের কবজি কেটে দেয়। ছেলেটা ছটফট করছে, অসহায় দৃষ্টিতে রাজার দিকে তাকিয়ে আছে। মনির রাজাকে বলে, ভাই সিগারেট দিয়ে শালার গলা থেকে মাথাটা আলাদা করে দিন। তাতে করে তো ও কয়েক সেকেন্ডের মধ্যেই মরে যাবে। মেয়েটাকে দেওয়া কষ্ট বুঝতে পারবে না। একটা কাজ কর, বাইক থেকে একটু ডিজেল বের করে এনে মুখে থাকা কাপড়ে লাগিয়ে আগুন ধরে দে। আর হ্যাঁ, সাথে ওর সারা মুখে যেন ডিজেল লাগা থাকে।
অয়ন দৌড়ে বাইরে এসে বাইক থেকে ডিজেল বের করে। রাজার কথা মতো মুখের উপর ডিজেল ছিটিয়ে দেয়। এরপর পকেট থেকে লাইটার বের করে আগুন লাগিয়ে দেয়। ছেলেটা গলাকাটা মুরগির মতো ছটফট করতে করতে কিছু সময়ের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। রাজাকে উল্টো হয়ে একটা দোলনায় শুয়ে মনিরকে বলে, মনের তেল গরম করে গায়ে মালিশ করে দে। শালা চৌধুরী আজকে মেরে চামড়া ফাটিয়ে দিয়েছে। এভাবে থাকলে রক্ত জমাট বেঁধে ইনফেকশন হয়ে যাবে। মনির তাড়াতাড়ি করে গিয়ে তেল গরম করে। অয়ন মলম নিয়ে রাজার সামনে দাঁড়িয়ে থাকে। রাজা আগে থেকে এখানে সবকিছু এনে রেখেছে, কারণ সে প্রায় মার খাবার পর এখানে এসে ট্রিটমেন্টের জন্য। একটু পর মনির তেল গরম করে এনে রাজার শার্ট খুলতেই ভয় আটকে উঠছে। অয়ন আর মনির একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। রাজা এটা দেখে বলে, তোদের কি নতুন করে রূপ হয়েছে? একে অপরের দিকে এমন করে তাকিয়ে থাকলে পাবলিক তো অন্য কিছু ভাববে, আর বলবে লেখক আমার সাথে দুইটা ওই রকম ছেলেকে রেখেছে। রাজার কথা শুনে মনির তাড়াতাড়ি করে পাশে বসে তেল লাগিয়ে দিতে থাকে। সাথে সাথেই রাজা কুকিয়ে ওঠে। রাজা তেল দিচ্ছে আর অয়ন পাখা এনে বাতাস করতে থাকে। তেল মালিশ করার পরে অয়নের হাত থেকে মলম নিয়ে সারা শরীরে লাগিয়ে দেয়। কেটে যাওয়া কপালে মলম দিয়ে ব্যান্ডেজ করে দেয়। মেডিসিন নিয়ে আসলে রাজা বলে, মেডিসিন লাগবে না, খেয়েছি। খাবার থাকলে নিয়ে আয়, ক্ষুধায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। ভাই আপনি 5 মিনিট অপেক্ষা করুন, আমি ডিম ভেজে আনছি আর ফ্রিজে রুটি আছে, গরম করে আনছি। বলে অয়ন গিয়ে ফ্রিজ থেকে ডিম আর রুটি নিয়ে কিচেনে চলে আসে। ডিম ভাজা হয়ে গেলে রুটি গরম করে নিয়ে আসে। রাজা খেয়ে নেয়। এরপর বাসা থেকে উঠে বলে, আমি বাসে যাচ্ছি, লেট হলে কেউ দেখে ফেলবে, আর তখন তোদের গরম তেল আর মলম কোনো কাজেই আসবে না। তোরা নিজেদের খেয়াল রাখিস, আর শুভর সেলের ছাইগুলো ডাস্টবিনে ফেলে দিস। মনির তুই ভাইকে পৌঁছে দিয়ে আয়, আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। মনির রাজাকে ধরে বাড়ির বাইরে নিয়ে আসে। মনির বাইকে উঠে বাইক স্টার্ট দিলে রাজা বাইকে উঠে বসে। মনির বাইক চালাতে শুরু করে। এদিকে অয়ন সবকিছু পরিষ্কার করে শুয়ে পড়ে। মনির রাজাকে চৌধুরী ভিলায় নামিয়ে দিয়ে চলে যায়। রাজা খুব সাবধানে বাসার ভিতরে ঢোকে। হঠাৎ রাজার মনে হয় যদি ভিতরে ঢুকলে কেউ দেখে তাহলে কি বলবে সে। রাজা ওয়াশরুমে ঢুকে হাতে মুখে পানি দিয়ে বাসার ভিতরে আসতেই দেখে রায়হান চৌধুরী সোফায় বসে সিগারেট টানছে। রাজা কিছুটা ভয় পেয়ে যায় রায়হান চৌধুরীর দেখে। রায়হান চৌধুরী দরজা খোলার শব্দ শুনে দরজার দিকে তাকিয়ে রাজাকে দেখে রাগে চোখে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে, এত রাতে তুই কোথা থেকে আসলি? কোথায় গিয়েছিলি তুই এত রাতে? জি না, মানে একটু ওয়াশরুমে গিয়েছিলাম। আমি আরো আধা ঘন্টা আগে এখানে এসে বসে আছি, তোকে যেতে তো আমি দেখলাম না। সত্যি করে বল, কোথায় গিয়েছিলি? সত্যি বলছি মালিক, আমি ওয়াশরুমে গিয়েছিলাম। আসলে আমি অনেক আগেই গিয়েছিলাম, শরীরের ব্যথার জন্য আসতে পারছিলাম না। শরীরের ব্যথা নিয়ে ওয়াশরুমে যেতে পেরেছিস আর আসতে পারিসনি? যা গিয়ে ঘুমা, এখন সকালে উঠে কাজ করবে তোর কে তোর বাপ। জি মালিক, আমি করব। মালিক, একটা কথা বলার ছিল। এত ন্যাকামি না করে কি বলবি বল। আসলে বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে, কাল যদি একটু নিয়ে যেতেন বাবার কাছে। তোকে বলেছি না মাসে একবার শুধু, এই তো কিছুদিন আগে দেখা করে আসি, সময় হোক নিয়ে যাব। এখন সামনে থেকে সর যা। রাজার কিছু না বলে মাথা নিচু করে নিজের রুমে চলে আসে। দরজা বন্ধ করে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই হারিয়ে যায় ঘুমের দেশে। ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুরো বাড়ি মুছে নেয়। এরপর রহিমা চা বানিয়ে দিলে সবার রুমে নিয়ে দিয়ে আসে। আরশিকে চা দিতে আসতে গেলে আরশি বলে, এই ছোট লোক, একটু পর আমার সাথে আমার ভার্সিটি যাবি। আজকে আমার ভার্সিটিতে একটা অনুষ্ঠান আছে, আমাকে ভার্সিটি দিয়ে আসবি। আমি যতক্ষণ ভার্সিটি থাকবো তুই বাহিরে আমার জন্য অপেক্ষা করবি, আমাকে নিয়ে আবার বাসায় আসবি। এই রাজা মাথা নেড়ে আরশির রুম থেকে বের হয়ে আসে। রহিমা সকালের নাস্তা রেডি করলে রাজা সবকিছু এনে টেবিলে সার্ভ করতে থাকে। এদিকে রিমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতে রিমির আম্মু রাবেয়া বেগম বলে, কিরে আর কত ঘুমাবি তুই? ভার্সিটি যেতে হবে, সেটা কি ভুলে গেছিস? রাতে একটু লেট করে ঘুমিয়েছি আম্মু, তাই উঠতে লেট হয়ে গেছে। কেন, রাতে কি চুরি করতে গিয়েছিলি? পড়তে বসলে বললেই ঘুমের জন্য কত বাহানা করিস, আর এমনিতে তো ঘুম আসে না। হ্যাঁ, তোমার বরের টাকা চুরি করতে গিয়েছিলাম। এখন খেতে দাও তো, নয়তো তোমার জন্য আমার ভার্সিটিতে যেতে লেট হয়ে যাবে। সেটা তো এমনিতেও রোজ লেট হয়। তোর আব্বু কোথায়? বাবা মেয়ে এত অলস, কি বলবো আর।
তখনই ইকবাল রহমান সিঁড়ি দিয়ে নামতে নামতে মা মেয়ের কথা শুনে। ইকবাল রহমান হলো রিমির বাবা, এই শহরের নামকরা শিল্পপতি। ইকবাল রহমান বউকে রাগানোর জন্য বলে, কিরে মা, এত সকাল সকাল তোর রাগিনী আম্মু এত কার উপর খেপেছে? আর কার উপর আব্বু? তোমার আর আমার উপর। আমাদের সকাল সকাল না বকলে কি তোমার বউয়ের ভালো লাগে? যা বলেছিস মা, তোর মা দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, আমাদের একদমই দেখতে পারে না। বাবা মেয়ে মিলে আমাকে নিয়ে মজা করা হচ্ছে। একটা দিন সময় মতো ঘুম থেকে উঠে না। এত বড় মেয়ে কোথায় আমাকে কাজে সাহায্য করবে? তা তো করেই না, উল্টো ওর সব কাজ আমার করতে হয়। আর তার বাবার কথার কি বলবো, দিন দিন বুড়ো হচ্ছে কিন্তু বুদ্ধি শুদ্ধি হচ্ছে না। যেখানে সেখানে ভেজা তোয়াল জামা কাপড় ফেলে রাখে। শান্তি নেই এই দুজনের জন্য। আব্বু, তোমার মনে হয় না আম্মুর একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে? আমি ভাবছি যদি নতুন একটা আম্মু আমরা আনি তাহলে হয়তো আমার কাজে একটু হেল্প হতো। হ্যাঁ হ্যাঁ, যা, তোর বাবার জন্যই তো মেয়েরা বসে আছে। আমি বলে তোর বাবার সঙ্গে আছি, অন্য কোনো মেয়ে হলে কবেই চলে যেত। মেয়েটা তো মজা করছে, আর তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আচ্ছা, আমি একটা কাজের মেয়ে রেখে দিব, তাহলেই তোমার কিছু করতে হবে না। থাক, আর প্রয়োজন হবে না, আমার সংসারের কাজ আমিই করতে পারবো। তাহলে তো হয়ে গেল, এখন খেতে দাও না আম্মু। কি ভাবছেন এত ঝগড়া কেন এখানে? এটা রহমান বাড়ির রোজ সকালের খুনসুটি। এর রাবেয়া রহমান খাবার সার্ভ করে দিয়ে নিজেও খেতে বসে। তিনজনে একসাথে খাবার খেয়ে নেয়। রিমি নিজের রুমে এসে ভার্সিটির জন্য রেডি হতে থাকে। আজকে বিকালে আমি একটু আমার বান্ধবীর বাসায় যাব, ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। তুমি কি যাবে আমার সাথে? আমার অফিসে বিদেশি বাররা আসবে, তাদের সাথে মিটিং শেষ করতে করতে রাত হয়ে যাবে। তুমি আরসিকে নিয়ে চলে যাও। আমি যেতে পারবো না আপু, আমার বান্ধবীদের সাথে ওদের বাসায় পার্টি করব। তাহলে তুমি রাজকে নিয়ে চলে যাও, গোলামটা তো বাসায় বসে থাকবে। ওর মতন ছোট লোক অত বড় বাড়িতে গিয়ে কি করবে? আমি একাই যেতে পারবো। আসি, ওকে নিয়ে যা। তার প্রয়োজন হবে না, আমার বান্ধবীরা বাসা থেকে নিয়ে যাবে, আবার আসার সময় দিয়ে যাবে। তাহলে তো হয়ে গেল, বাসার সব কাজ করে রাখবি তুই। যদি বাসার এসে কিছু অগোছালো দেখি তাহলে মেরে তোর অবস্থা খারাপ করে দেবো। এই রাজা মাথা নেড়ে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। সবাই নাস্তা করে যে যার মতো রুমে চলে যায়। আশি রেডি হয়ে আসলে রাজা আশির ব্যাগ নিয়ে বাসার বাইরে এসে গাড়িতে উঠে বসে। আরছি পিছনে বসে। রাজা গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। কিছু সময়ের মধ্যে চলে আসে আরসির ভার্সিটিতে। রাজা গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলতেই আশি গাড়িতে নামার সময় পড়ে যেতে নিলেই রাজা আশিকে ধরে ফেলে। আশি রাজা থেকে নিজেকে ছাড়িয়ে গালে থাপ্পড় দেয়। রাজা গালে হাত রেখে দাঁড়িয়ে আছে। ভার্সিটির সকল ছেলে মেয়ে তাকিয়ে আছে সেই দিকে। আরশি বলে, ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার গায়ে হাত দেবার? ম্যাম, আপনি পড়ে যাচ্ছিলেন তাই। ছোট লোকের বাচ্চা, আমি পড়ে গেলে যেতাম, তোর ওই নোংরা হাতে আমাকে ধরেছিস কেন? আজকে প্রথমবার বলে তোকে বেশি কিছু বললাম না, এরপর যদি তুই ভুল করিস তাহলে তোকে জানে মেরে ফেলবো। সামনে থেকে সর ছোট লোক। বলেই আশি ভার্সিটির ভেতরে চলে যায়। রাজা গালে হাত রেখে দাঁড়িয়ে আশি যাওয়াই দেখছে। কিছু সময় পর রাজা গাড়িতে উঠে বসে থাকে। অয়ন আর মনির বসে আসে রাজার বাসায়। বিশাল এক বাড়ি, যে কেউ প্রথম দেখাতে এক রাজপ্রাসাদ ভাববে। অয়ন খুব গভীর ভাবনায় ডুবে আছে। মনিরের কথায় অয়নের ভাবনা ছেদ পড়ে। কি এত গভীর ভাবনা ডুবে আসছিস, কি নিয়ে? অনেক কিছু ভাবছি। আচ্ছা, আমি বুঝিনি ভাই এত বড় বাড়ি রেখে কেন ওই চৌধুরী বাড়ির চাকর হয়ে আছে, যেখানে ভাই ঘুম থেকে ওঠার পর চা একজন এসে দিয়ে যায় আর কাপ নিতে আরেকজন আসে, টেবিলে খাবার সার্ভ করার জন্য 4 জন, আবার সব কিছু পরিষ্কার করার জন্য 4 জন। সেখানে ভাই কেন চাকর হয়ে আছে ওই চৌধুরী বাড়িতে? মানছি আরশি আপা ছোটোবেলায় ভাইয়ের সঙ্গে বড় হয়েছে, হয়তো একটা মায়াও জন্মেছে, কিন্তু এখন তো আরশি আপা আগের মতো নেই। ভাইয়ের গায়ে হাত তোলে, যা তা ভাষায় কথা বলে। তাহলে ভাই কেন চলে আসছে না? সেটা তো জানি না, তবে বেশি দিন আর নয়, দেখবি সবকিছুর প্রতিশোধ ভাই এক এক করে সবার থেকে নিবে। ভাই একটু ঝামেলার মধ্যে আছে, তাই সবকিছু মুখ বন্ধ করে সহ্য করছে। তুই যদি জানিস তাহলে আমাকে বল না, আমি সারাক্ষণ এসব নিয়ে ভাবতে ভাবতে শেষ হয়ে গেলাম। সময় হলে জানতে পারবি। এখন এসব নিয়ে চিন্তা বন্ধ কর। আর আজকে কিন্তু মাসের 20 তারিখ, সকলে এতিমখানার বৃদ্ধাশ্রমে টাকা দিয়ে আসতে হবে, গিয়ে রেডি হয়ে নে যা।
এরপর দুজনে উঠে ব্যাংকে টাকা ভরে রাজা এতিম বাচ্চাদের জন্য এতিমখানার অবহেলিত বাবা মার জন্য বৃদ্ধাশ্রম তৈরি করেছে। রাজা যে মাফিয়া সেটা সবাই জানলেও মাফিয়া রাজাকে আজ পর্যন্ত মনির আর অয়ন ছাড়া কেউ দেখেনি। আর যা দেখেছে তারা লাশ হয়ে গেছে এর মধ্যেই। কিছু সময় পর দুজন টাকা নিয়ে বের হয়ে যায় এতিমখানা আর বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে। আশির ভার্সিটিতে অনুষ্ঠান শেষ হলে আশি গাড়ির কাছে এসে দেখে রাজা গাড়ির স্টার্নিংয়ে মাথা রেখে ঘুমাচ্ছে। আশি হাতে থাকা পানির বোতলের মোটকা খুলে এরপর সেই পানি রাজার মুখে ছুরি মারে। হঠাৎ করে পানি এসে গায়ে পড়ায় রাজা হকচকে ওঠে। আশেপাশে তাকিয়ে দেখে আশি তার সামনে দাঁড়িয়ে আছে, চোখ থেকে আগুনের ফুলকি জ্বলছে। আয় ছোট লোকের বাচ্চা, তোকে কি ঘুমানোর জন্য এখানে এনেছি? সারা রাত কি চুরি করিস যে এখন ঘুমাচ্ছিস? আসলে ম্যাম চোখটা লেগে গেছে, কখন বুঝতে পারিনি। তোর থেকে এসব শোনার কোনো ইচ্ছে আমার নেই। বাসায় যাব, গাড়ি স্টার্ট দে। বলেই আশি গাড়িতে উঠে বসে। রাজা গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। কিছু সময়ের মধ্যে চলে আসে বাসায়। আশি গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে যায়। রাজা গাড়ি পার্ক করে বাসার ভিতরে নিচের রুমে চলে আসে। বিকেল 4টা এখন। নীলিমা চৌধুরী চলে যায় তার বান্ধবীর বাসায়, রায়হান চৌধুরী তার অফিসে। আরশি বন্ধুরা এসে আরশিকে নিয়ে যায়। রাজা রুমে বসে আছে। তখনই রহিমা রাজার রুমে এসে বলে, রাজা বাবা কিছু খেয়ে নাও, সারাদিন তো কিছুই খাওনি। কোথা নেই খালা, তুমি গিয়ে খেয়ে নাও। আমি আজকে তোমার জন্য চিংড়ি মালাইকারি রান্না করেছি। সাহেবরা কেউ বাসায় থাকবে না, তাই ছোটবেলায় কত খাওয়ার জন্য জিদ করতাম, তখন তো আরশিমা তোমার পছন্দিত সব কিছু খাইয়ে দিত। আর এখন কি হয়েছে জানি না, তোমার গায়ে হাত তোলে, তোমার এই সব সময় অপমান করে। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়ে যায় খালা। আচ্ছা তুমি এখানে নিয়ে আসো, আমি একটু বাড়ি যাবো, কেউ বাসায় নেই এই সুযোগে। তাড়াতাড়ি চলে আসো, তাহলে আবার ওনারা বাসায় আইসা তোমারে না পাইলে মারধর করব। সবার ফিরতে রাত হয়ে যাবে, আমি তার আগেই চলে আসবো। রহিমা গিয়ে রাজার জন্য খাবার নিয়ে আসে। রাজা খাবার খেয়ে রেডি হয়ে বসে থাকে। এদিকে রিমি একটা নীল রঙের শাড়ি নিয়ে তার আম্মুর রুমে আসে। রিমির হাতে শাড়ি দেখে রাবেয়া রহমান মেয়েকে বলে, আজকে হঠাৎ শাড়ি পরতে ইচ্ছে হলো কেন? স্পেশাল কারোর সাথে দেখা করতে যাবি নাকি? শাড়ি পরতে ইচ্ছে হলো তাই পরবো। এখানে স্পেশাল কেউ আসলো কোথা থেকে আম্মু? হয়েছে, আমাকে আর মিথ্যে বলতে হবে না। তোর বয়সটা আমিও তো পার করে এসেছি। এই বয়সে এমন অনেক হয়, আবার আব্বু আম্মুকে মিথ্যেও বলতে হয়। সব কিছু বুঝে গেছো তাই না? আচ্ছা এখন শাড়ি পরিয়ে দিবে কি না বলো, নয়তো চলে যাচ্ছি। থাক, আর ঢং দেখাতে হবে না। আয় এদিকে আয়, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। রিমি হাসিমুখে তার মায়ের দিকে শাড়ি এগিয়ে দেয়। রাবেয়া রহমান মেয়েকে শাড়ি পরিয়ে দেয়। শাড়ি পরানো শেষ হলে ঘুরে ঘুরে মেয়ে দেখছে। রিমি তার মাকে এভাবে ঘুরতে দেখে বলে, এভাবে ঘুরে ঘুরে কি দেখছো আম্মু? আমার মেয়েটাকে কতটা সুন্দর লাগছে সেটা। আমার মেয়ে এত বড় হয়ে গেছে সেটা তো জানতামই না। দেখি তো একটু কাজল লাগিয়ে দিই, যেন কারোর নজর না লাগে আমার মেয়েটার উপর। রিমি তার মায়ের কথা শুনে লজ্জা পেয়ে কিঞ্চিত হাসে। রাবেয়া রহমান নিজের চোখ থেকে হালকা করে কাজল নিয়ে মেয়ের থুতনিতে লাগিয়ে দেয়। এরপর রিমি নিজের রুমে এসে চোখে গাঢ় করে কাজল এঁকে নেয়। হাতে 2 গুচ্ছ নীল রঙের চুড়ি পরে নেয়। নীল রঙের ছোট্ট একটা টিপ কপালে দিয়ে বাসা থেকে বের হয়ে রাজাকে কল করে। 2বার রিং হতেই রাজা কল রিসিভ করে। কোথায় তুমি বের হবে এখন? আমি তো বাসার বাহিরে, তুমি লোকেশন পাঠাও, আমি আসছি। ঠিক আছে, আমি লোকেশন মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। রিমি ঠিক আছে বলে কল কেটে অপেক্ষা করতে থাকে রাজার মেসেজের। 1 মিনিটের মধ্যেই রাজা লোকেশন পাঠিয়ে দেয়। রিমি একটা রিক্সা নিয়ে রাজার দেওয়া লোকেশনে যেতে থাকে। রাজাও রহিমাকে বলে বাসা থেকে বের হয়ে আশেপাশে তাকে একটা রিক্সা নিয়ে রওনা দেয় সেই লোকেশনে। কিছু সময়ের মধ্যে দুজন একসাথে এসে পৌঁছায় নিজেদের লোকেশনে। রিক্সা ভাড়া মিটিয়ে দুজন একটা পার্কের ভেতরে চলে আসে। রিমি রাজার মুখের দিকে তাকিয়ে কান্না করে দেয়। এটা দেখে রাজা ভীষণ অবাক হয়। রাজা রিমিকে ধরতে গিয়েও না ধরে বলে, আরে কি হয়েছে তোমার, এভাবে কান্না করছো কেন? প্লিজ শান্ত হও, এটা পাবলিক প্লেস, লোকজন কিভাবে তুমি এভাবে কান্না করলে? রিমি কান্না করতে করতে নাক টেনে বলে, তোমার এই অবস্থা কেন? ওরা কি তোমাকে খুব
মারে? ওসব কিছু না, তুমি শান্ত হয়ে এখানে বসো। আর এসব কিছু না। এসব কিছু না তাই না? মানুষ মানুষকে এভাবে মারতে পারে? মুখে কত জায়গায় ক্ষত হয়ে আছে। ভাগ্যে থাকলে কি আর করার, আমার এসব সহ্য হয়ে গেছে। তুমি ওই বাসার কাজ ছেড়ে দিচ্ছ না কেন? আর লেখাপড়া জানো না তুমি? একটা অফিসে চাকরি করলেই তো হয়। নিজের নাম ছাড়া আর কিছু লিখতে জানি না, আর লেখাপড়া কখনো স্কুলেই জানি। আচ্ছা এসব ছাড়ো, হঠাৎ দেখা করতে চাইলে কেন? কাল তোমাকে যেভাবে ওই লোকটা মারতে মারতে নিয়ে গেল, সেটা দেখে আমার অনেক কষ্ট হয়েছে জানো। আর সারা রাত তোমাকে কল করেছি, তুমি কল রিসিভ পর্যন্ত করনি। ঘুমোতে পারিনি তুমি ঠিক আছো কি না সেটা ভাবতে ভাবতে। আমাদের তো কথা হলো রাতে, আর একদিনের পরিচয়ে এত মায়া লাগিয়ে ফেলেছো। গরিবকে কেউ মায়া করে না, শুধু দয়া করে। তুমি কোনটা করছো? আমাকে দেখে তোমার তেমন মনে হয়? না, মনে হয় না। আসলে সবাই তো সবসময় দয়া করে এসেছে, তাই মায়াটা বুঝতে পারে না। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আব্বু আম্মু আর আমি। তুমি মনে হয় একটা বিষয় লক্ষ্য করনি। কি লক্ষ্য করব? লক্ষ্য করার মতো কিছুই কি নেই? তুমি আমার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখো তো, কিছু বুঝতে পারো কিনা। রিমির কথা শুনে রাজা রিমির দিকে কিছু সময় তাকিয়ে থাকে। তাকিয়ে থেকে কিছু সময় চুপ করে থেকে বলে, আমি তো কিছু বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছো না আমার দিকে তাকিয়ে? কই না তো, কিছু বুঝবো বলতো। আমি তোমার জন্য শাড়ি পরেছি, সেটা তোমার চোখে পড়ছে না? আম্মুকে কত কিছু বলে শাড়ি পরলাম, আর তুমি বলছো কিছুই বুঝতে পারছো না। ও আচ্ছা, আমার জন্য কেন শাড়ি পরছো? কোথায় বলবে শাড়িতে আমাকে কেমন লাগছে তা তো করছোই না, উল্টে জিজ্ঞেস করছো কেন শাড়ি পরেছি। তোমার সাথে আরি 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 কথা নাই। বলেই রিমি উল্টো দিকে মুখ করে বসে থাকে। রাজা বুঝতে পারছে না রিমি রাগ করলো কেন। কিছু চুপ থেকে রাজা উঠে রিমির সামনে গিয়ে দাঁড়ায়। রিমি আবার উল্টো দিকে মুখ করে। রাজা রিমির পাশে বসে বলে, আচ্ছা, আমি কি করে জানবো তুমি আমার জন্য শাড়ি পরছো? আর আমার কি কোনো গার্লফ্রেন্ড আছে নাকি যে এসব জানবো? রিমি রাজার কথা শুনে ফিক করে হেসে দিয়ে বলে, আচ্ছা বুঝেছি, তাহলে এবার বলো আমাকে কেমন লাগছে। সত্যি বলবো নাকি মিথ্যে বলবো? মিথ্যে কেন বলবে, সত্যি বলো। তোমাকে দেখে মনে হচ্ছে আমার সামনে কোনো পরী বসে আছে। নীল শাড়ি, নীল চুড়ি, আর কপালের ওই নীল ছোট্ট টিপে তোমাকে এখন ভীষণ সুন্দর লাগছে। যদি কোনো কবি এখন তোমাকে দেখে, কম করে হলেও তোমার জন্য সখানেক কবিতা তো লিখেই ফেলতো। রাজার মুখে এত প্রশংসা শুনে রিমি লজ্জায় লাল হতে থাকে। মুচকি হেসে রিমি বলে, এখন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? একটুও বেশি বলিনি, উল্টো কম বলেছি। তোমাকে দেখে এখন বলতে তো অনেক কিছু ইচ্ছে করছে, কিন্তু কি বলবো সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কবিও হয়তো তোমাকে দেখে তার ভাষা হারিয়ে ফেলবে, তোমাকে এত সুন্দর দেখে। আচ্ছা হয়েছে, এখন চলো আমার সাথে। কোথায় যাবে এখন আবার? ভয় নেই, তোমাকে কিডন্যাপ করব না, এসো আমার সাথে। বলে রিমি রাজার হাত ধরে। রাজা নিজের হাতের দিকে তাকিয়ে আছে। রিমি রাজার হাত ধরে টেনে পার্ক থেকে বের করা হয়। এরপর একটা ফার্মেসিতে চলে আসে। একটা মলম আর কিছু ব্যথার মেডিসিন কিনে রাজা রিমিকে এসব কিনতে দেখে বলে, এসব দিয়ে কি হবে? কার আবার কি হয়েছে? একটু পরেই দেখতে পারবে কি হবে এগুলো দিয়ে। বলে রিমি বিল দিয়ে রাজার হাত ধরে চলে আসে পার্কে। রাজাকে বেঞ্চে বসিয়ে দিয়ে রাজার সামনে দাঁড়িয়ে মলমের প্যাকেট খুলে রাজা অবাক হয়ে তাকিয়ে আছে। রিমি রাজার মুখে আর কপালে ক্ষতস্থানে খুব যত্ন সহকারে মলম লাগিয়ে দিতে থাকে। রাজা ব্যথায় রিমির হাত চেপে ধরে। রিমি কিছু সময় নিজের হাতের দিকে তাকিয়ে থেকে মুছিয়ে এসে আবার নিজের কাজ করতে থাকে। মলম দিচ্ছে আর রাজার মুখে ফু দিচ্ছে। রাজা অবাক হয়ে রিমির দিকে তাকিয়ে রিমিকে দেখে যাচ্ছে। মাত্র একদিনের পরিচয় কেউ কারো এতটা আপন হতে পারে, এটা রাজা ভাবতেই পারছে না। যে মানুষগুলোর সাথে ছোট থেকে বড় হয়েছে তারা তাকে আঘাত করে প্রতিনিয়ত। আর যে মেয়েটা তাকে ভালো করে চিনে না, সেই মেয়েটা তার এত যত্ন করছে। রিমির মলম লাগানো শেষ হলে বলে, চলো এখন রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে গিয়ে কি হবে এখন? গেলেই দেখতে পারবে, এত প্রশ্ন না করে চলো তো আমার সাথে। রাজাকে আর কিছু না বলতে দিয়ে রাজার হাত ধরে পার্ক থেকে বের হয়ে যায়।
দুজনে চলে আসে একটা রেস্টুরেন্টে। ওয়েটার আসলে রিমি খাবার অর্ডার করে। ওয়েটার চলে গেলে রাজা বলে, এত কিছু কেন অর্ডার করলে? বাসা থেকে কি খেয়েও আসো নেই? সেই দুপুরে খেয়েছি। আর তুমি মেডিসিন খাবে কি করে খাবার না খেলে? এত কিছু কেন করছো আমার জন্য? তুমি আমার বন্ধু, বন্ধুর জন্য এইটুকু না করলে কার জন্য করব? বেশি মায়া ভালো না, পরে কষ্ট পাবে। পরেরটা পরে দেখা যাবে। এখনকার এই সুন্দর মুহূর্তটা পরে কি হবে সেটা ভেবে কেন নষ্ট করছো? ওয়েটার খাবার নিয়ে আসলে দুজনে আর কিছু বলে না। এরপর দুজনেই খাবার খেয়ে নেয়। রিমি মেডিসিন এগিয়ে দিলে রাজা মেডিসিন খেয়ে নেয়। হঠাৎ রাজার মোবাইল বেজে ওঠে। রাজা পকেট থেকে মোবাইল বের করে দেখে রহিমা কল করেছে। রাজা কল রিসিভ করে বলে, খালা, তুমি এখন? কি হয়েছে? সাহেবের কিসের মিটিং যেন হয়নি, বাসায় চলে আইসে, এসেই তোরে খুঁজতেছে। আমি বলছি আমি তোমাকে একটু বাজারে পাঠিয়েছি, তাড়াতাড়ি কিছু একটা কিনে বাসায় চলে আয়। ঠিক আছে খালা, আমি এখনই আসছি। বলেই রাজা কল কেটে দেয়। রিমি এতক্ষণ সবকিছু শুনে বলে, কি হয়েছে? এত তাড়াহুড়ো করছো কেন? কে কল করেছে? কিছু হয়েছে? আমাকে বাসায় ফিরতে হবে, লেট হলে সমস্যা হবে। কেন? কারো কিছু হয়েছে? না, কিছু হয়নি। আসলে আমার স্যার বাসায় চলে আসছে, আমাকে খুঁজছে। আমাকে এখনই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, মেডিসিনগুলো নাও। এই রাজা রিমির হাত থেকে মেডিসিন নিয়ে রিমিকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে প্রথমে রিমিকে তার বাসায় ড্রপ করে দেয়। এরপর বাজারে এসে কিছু সবজি কিনে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে রায়হান চৌধুরী সোফায় বসে আছে। রহিমা এসে রাজার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে নেয়। রায়হান চৌধুরী রাজা থেকে কিছু সময় তাকিয়ে থেকে বলে, এত সময় কোথায় ছিলি তুই? এই কয়টা বাজার আনতে এত সময় লাগে তোর? আসলে স্যার বাজারে অনেক ভিড় ছিল, তাই কিনতে সময় লেগে গেছে। এত বাহানা না করে এখানে আয়, পা থেকে জুতো খুলে আমার পাটে। রাজা কিছু না বলে গিয়ে রায়হান চৌধুরীর পায়ের কাছে গিয়ে বসে। এরপর রায়হান চৌধুরীর পা থেকে জুতা খুলে পা টিপতে থাকে। রাত প্রায় 11টা। নীলিমা চৌধুরী আর রায়হান চৌধুরী হল রুমে বসে আছে, মুখে চিন্তার ছাপ। তাদের চিন্তার কারণ একটাই, তাদের মেয়ে আরশি এখনো বাসায় আসেনি। কল করছে একের পর এক, কিন্তু কল রিসিভ হচ্ছে না। কল রিসিভ করতে না দেখে নীলিমা চৌধুরীর চিন্তায় আরো বাড়তে থাকে। আমার মেয়ের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো আমার মেয়ে কোথায়। কোথায় খুঁজবো আমি? কার বাসায় গেছে সেটা তো আমি বলিনি। তুমি ওর বস বান্ধবীর বাসায় যাও, কারো না কারো বাসায় তো গেছে। কতবার বললাম রাজাকে নিয়ে কতবার বললাম রাজাকে সাথে নিয়ে যেতে, শুনলো না আমার কথা। ওই চাকরটাকে সাথে নিয়ে কিভাবে যাবে? ওরা সব বান্ধবীরা একসাথে পার্টি করবে, ওখানে ওই চাকরটা গিয়ে কি করবে? বাসার ভেতরে নিতে বললো কে? গাড়িতে বসে থাকতে পারতো না? রাত 11টা বাজে, এখন কোনো খবর নেই তোমার মেয়ের। রাজা নিজের রুমে শুয়েছিল। হঠাৎ রায়হান চৌধুরী আর নীলিমা চৌধুরীকে চেঁচামেচি করতে শুনে এই রুম থেকে বের হয়ে এসে তাদের কথা শুনে বুঝতে পারে আর সে এখনো বাসায় আসেনি। তাই তাদের চিন্তার কারণ। রাজা কাছে এসে বলে, স্যার, আরশি ম্যাম এখনো বাসায় আসেনি? যত সামনে থেকে তোর এসব নিয়ে না ভাবলেও হবে। স্যার কোথায় গেছে আমাকে বলুন, আমি গিয়ে নিয়ে এসছি। কোথায় গেছে সেটা জানলে কি আমরা এখনো বসে আছি? যা সামনে থেকে তুই। ওনার মোবাইল কি খোলা আছে? কল করে দেখুন। কল করেছি অনেকবার, কিন্তু কল রিসিভ করছে না। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি এখনই যাচ্ছি, ম্যামকে সাথে নিয়েই আসবো। বলেই রাজা নিজের রুমে আসে। রিভলভারটা কোমরে গুজে বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হয়ে অয়নকে কল করে। এত রাতে রাজার কল দেখে অয়ন ভয় পেয়ে যায়। সাথে সাথে কল রিসিভ করে বলে, কি হয়েছে ভাই, এত রাতে আপনি কল করেন, কিছু হয়েছে? আমি যা বলছি মন দিয়ে শোন। আমি একটা নাম্বার পাঠাচ্ছি, কোথায় আছে সেটা 5 মিনিটের মধ্যে বের করে আমাকে লোকেশন পাঠা। বলেই রাজা কল কেটে দেয়। এরপর আশির নাম্বার অয়নকে মেসেজ করে দেয়। অয়ন লেট না করে তাড়াতাড়ি কাজে লেগে যায়। নাম্বার ট্র্যাক করার পর রাজাকে কল করে লোকেশন বলে। রাজা গাড়ির স্টার্ট দিয়ে দ্রুত টাইপ করতে থাকে। কিছু সময়ের মধ্যে পৌঁছে যায় লোকেশনে। গাড়ি থেকে নেমে দেখে একটা পুরনো ভাঙা বাড়ি ছাড়া আশেপাশে আর কিছু নেই। রাজা গাড়ি থেকে নেমে খুব সাবধানতার সাথে এগোতে থাকে। বাড়ির কাছে আসতেই কিছু ছেলেদের কথা শুনতে পায়। ওদের মধ্যে একটা ছেলে বলছে, কতদিনের অপেক্ষা আজ শেষ হচ্ছে।
ওই শালাকে প্রথমে ভালো করে প্রপোজ করলাম, আর ও কি করলো? ভার্সিটিতে সবার সামনে আমার গালে থাপ্পড় দিল। এই তন্ময়ের গালে থাপ্পড় দিয়েছে। ওর যত দেমাগ আছে আজকে সব বের করে দেব। আজকে সারা রাত ওর শরীরকে নিয়ে আমরা 4 জন মজা করব। সকাল হলে রাস্তায় নিয়ে ফেলে দিয়ে আসব। আজকে ওর যত দেমাগ আছে সব বের করে দেব। সবার আগে আমি যাব। আচ্ছা, অনেক রাত হয়ে যাচ্ছে, আমি গিয়ে শুরু করছি। বলেই আবারও মদের গ্লাস হাতে নেয়। রাজা খুব সাবধানতার সাথে বাড়ির ভেতরে ঢোকে। কিছু সময় খোঁজার পর দেখে আরশিকে বেডের সাথে বেঁধে রেখেছে, মুখের ওপর টেপ মারা। আরশি রাজাকে দেখতেই যেন নিজের প্রাণ ফিরে পায়। রাজা হাতের ইশারায় শান্ত থাকতে বলে। রাজা আরশির কাছে গিয়ে পাশে বসে। তখনই তন্ময় নামের ছেলে তার সেই রুমে আসে। রাজাকে দেখে বলে, এই কে তুই, আর এখানে আসলি কি করে? তোর সাহস তো কম না, তুই বাঘের গুহায় এসেছিস। এখনো সময় আছে, যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে পালিয়ে যা। তন্ময়ের কথা শুনে রাজা অট্ট হাসিতে মেতে ওঠে। রাজাকে এভাবে হাসতে দেখে তন্ময় রেগে যায়। আরশি রাজাকে হাসতে দেখে অবাক হয়ে তাকিয়েছে। তন্ময় আবার বলে, বুঝেছি, তোকে ভালো কথায় কাজ হবে না। জানিস তো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ভেবেছিলাম আজকের রাতে শুধু ও শরীর নিয়ে খেলবো, কিন্তু তার আগে তোকে এই পৃথিবী থেকে বিদায় করে নেই। হে, রাজাকে মারবে? এমন কেউ আজও এই পৃথিবীতে জন্ম নেয়নি। যদি মায়ের বুক খালি করতে না চাস, ভালো ভালো এখান থেকে চলে যা, আর আমাকে এখান থেকে ম্যামকে নিয়ে যেতে দে। তোর নাম যদি রাজ হয় তাহলে আমার নাম কিং, আর কার মায়ের বুক খালি হয় সেটা তোকে দেখাচ্ছি। রনিত, তুষার কোথায়? তোরা এখানে আয়। তন্ময়ের সাথে থাকা ছেলেগুলো ডাকে। তন্ময়কে চিৎকার করতে দেখে বাকি 3 জন ছুটে আসে। এসে দেখে রাজা দাঁড়িয়ে আছে। ওদের মধ্যে থাকা রনিত বলে, আরে, এটা তো এই মালের বাসার চাকর, যাকে দিনরাত চৌধুরী বাড়ির সবাই পিটিয়ে তাদের হাতের সুখ মেটায়। কিরে চাকর, তুই এখানে কিভাবে আসলি? তোকে কে বললো তোর মাল এখানে আছে? রনিত, ভালো চাস তো তোর বন্ধুদের নিয়ে এখান থেকে চলে যা। হাসালি তুই, তোর মতো চাকরের ভয়ে আমরা এখান থেকে পালিয়ে যাব? দেখ রাজা, আমি যতটুকু জানি চৌধুরী বাড়ির সবার উপর তোর অনেক রাগ জমে আছে, আর আরশির ওপরেও সবচেয়ে বেশি। ঝামেলা না করে লাইনে এসে দাঁড়া, আর এই মালের সাথে আমাদের সাথে মজা কর। তুই তো কথা খারাপ বলিসনি। আসলেই আমি যদি তোদের সাথে হাত মিলাই তাহলে আমার প্রতিশোধ নেওয়া হবে। এই তো গুড বয়, এখন বাইরে আয়। আগে তন্ময়, এরপর এক এক করে আমরা সবাই। এটা তো হতে পারে না, সবার আগে আমি, তারপর তোরা, কারণ ওর এবং ওর বাড়ির সবার উপর রাগ আমার বেশি। তুই বললেই হবে নাকি? তাকে তুলে নিয়ে এসেছে আমরা, আর আগে মজা করবি তুই। সবার আগে আমি, তারপর তুই আসিস। এখন যা। রনিত, এখন কিন্তু তোরা ঝামেলা করছিস। ওকে বল আমার উপর কতটা অত্যাচার করে ওর পুরো পরিবার, সে অনুযায়ী আগে কিন্তু আমার সিরিয়াল। তন্ময় ছাড় না, আগে ও রাগ মিটিয়ে নি, তারপর তুই আসিস। ঠিক আছে, তবে 10 মিনিট পর কিন্তু তোকে বের হতে হবে। ডিল ডান, এবার তোরা যা। রাজার বাকি ছেলেদের কথা শুনে আরশি ভয়ে কাঁপছে। 4 জন চলে গেলে রাজা আরশির দিকে ঘুরে। এটা দেখে আরশি ভয়ে নড়াচড়া করার চেষ্টা করছে, কিন্তু বেঁধে রাখায় নড়াচড়া করতে পারছে না। মুখে হয়তো অনেক কিছু বলতে চাইছে, কিন্তু মুখে টেপ দিয়ে বেঁধে রাখায় কথা বলতে পারছে না। নীরবে আরশি চোখের পানি ফেলছে। রাজা আরশির সামনে গিয়ে হাতের ইশারায় চুপ করতে বলে, কিন্তু আরশি ছটপট করেই যাচ্ছে। রাজা আরশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ভয় পাবেন না ম্যাম, আমি আপনার সাথে কিছুই করব না। ওদের এখান থেকে সরানোর জন্য এসব বলেছি। রাজার কথা শুনে আরশি স্বস্তির এক নিঃশ্বাস ফেলে। রাজা আরশির বাঁধন খুলে মুখ থেকে টেপ খুলে দেয়। রাজা আরশির দিকে তাকিয়ে দেখে ঠোঁট কেটে রক্ত পড়ছে, গালে হাতের আঙ্গুলের ছাপ স্পষ্ট। এটা দেখে রাজার রক্ত মাথায় উঠে যায়। আরশি এতটাই ভয় পেয়ে গেছে, ছাড়া পেয়ে রাজাকে শক্ত করে জড়িয়ে ধরে। রাজা আরশির মাথায় হাত বোলাতে বোলাতে বলে, ভয় পাবেন না ম্যাম, আমি বেঁচে থাকতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। রাজা, ও ও ও ও ওরা আমার বন্ধু হয়ে আমাকে। আমি সব বুঝতে পারছি, আপনি শান্ত হন, আর লেট করা ঠিক হবে না। আপনি আমার সাথে চলুন তাড়াতাড়ি।
বলেই রাজা আরশিকে নিজের থেকে ছাড়িয়ে আরশির হাত ধরে হাঁটতে গেলে আরশি পড়ে যায়। চিৎকার দিয়ে পা ধরে বসে পড়ে। রাজা আরশির পায়ের দিকে তাকিয়ে দেখে পা থেকে রক্ত পড়ছে। পা থেকে তো অনেক ব্লিডিং হচ্ছে ম্যাম, কি হয়েছে পায়ে? আমি আসতে চাইনি, তাই রনিত ওর কোমরে বেল্ট দিয়ে অনেক আঘাত করেছে। মুহূর্তেই রাজার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে। চোখ বন্ধ করে একটা বড় নিঃশ্বাস ফেলে আরশিকে কোলে তুলে নেয়। আরশি অবাক হয়ে রাজা দিকে তাকিয়ে আছে। যে মানুষটাকে সে এত আঘাত করেছে, আজ তার বিপদেই সে মানুষটা এগিয়ে এসেছে। আরশি রাজার গলা জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ছেড়ে দেয়। রাজা আরশিকে নিয়ে পেছন দিয়ে বের হয়ে গাড়ির কাছে চলে আসে। গাড়ির দরজা খুলে আরশিকে ছিটে বসিয়ে দিয়ে বলে, আপনি চোখ বন্ধ করে শুয়ে থাকুন ম্যাম, আমি 5 মিনিটের মধ্যে আসছি। তুমি আবার এখন কোথায় যাচ্ছ? প্লিজ রাজা, আমাকে বাড়ি নিয়ে চলো। আমি আপনার সাথে আসি ম্যাম, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট 5 মিনিট। বলি রাজা গাড়ির দরজা নক করে। আরশি চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে থাকে। রাজা আবার বাড়ির পিছন দিক দিয়ে বাড়ির ভেতরে রেখে এরপর ওদের চারজনের কাছে যেতেই রনিত বলে, কিরে এত তাড়াতাড়ি হয়ে গেল? তন্ময় তুই যা এবার। তন্ময় বসা থেকে উঠে রুমে যেতে নিলে রাজা তন্ময়ের বুকে হাত রেখে তন্ময়কে আটকায়। তন্ময় রাজার হাতের দিকে তাকিয়ে বলে, কি হলো, তুই আমাকে কেন আটকাচ্ছিস? তোর তো হয়ে গেছে তাই না? আমার রাস্তা থেকে সর। আরে যাবি তো, আগে বস, তো 4 জনকে একটা গল্প বলবো। রাজা তোর গল্প পরে শুনবো, আগে সবাই মজা করে নে। বেশি সময় লাগবে না, শুধু 5 মিনিট সময় লাগবে। তন্ময় আয় বস তো, এই শালা গল্প না বলে ছাড়বে না। তন্ময় বিরক্তি নিয়ে এসে আবার বসে পড়ে। রাজা এসে একটা চেয়ার টেনে বসে পড়ে। তন্ময় বিরক্তি কণ্ঠে বলে, কি গল্প বলবি, তাড়াতাড়ি বল। বলছি শোন, মনে কর একটা জঙ্গলে 4 জন শিকারী থাকে। সেই 4 জন মিলে একটা হরিণকে শিকার করার জন্য তুলে আনে। সেই সময় সেখানে একটা ভয়ঙ্কর প্যান্থার আসে, আর ওই প্যান্থারটা ওই হরিণটাকে সেই ছোট্ট থেকে মনে প্রাণে ভালোবাসে। এখন ওই 4 জন শিকারী ওই প্যান্থারকে অফার দেয় তাদের সাথে মিলে হরিণটাকে শিকার করতে, কিন্তু 4 জন শিকারী এটা জানে না ওই প্যান্থার ওই হরিণের জন্য নিজের জীবনও দিতে পারে। এখন মানে তুই বলতো ওই প্যান্থার কি করবে? তুই কি বলতে চাইছিস আমি বুঝতে পেরেছি। ওই 4 শিকারী আমরা, আর হরিণ আরশি, আর তুই যে প্যান্থারের কথা বলছিস সেটা তুই। বাহ, তোর তো দেখছি অনেক বুদ্ধি, কত অল্পতেই পুরো গল্পটা বুঝে গেছিস। 4 শিকারের মধ্যে একজন আমার হরিণকে মেরে আহত করছে, আর আমি এসেছি সেই 4 শিকারের শিকার করতে। শালা তুই আমাদের সাথে বেইমানি করতে চাস? তুলে এনেছি আমরা, আর তুই একা একা মজা করবি? ওই তোরা তাকিয়ে কি দেখছিস, মার শালাকে। বলি চারজন রাজাকে মারতে এলে রাজা একটা চেয়ার তুলে রনিতের মাথায় মারে। সাথে সাথেই রনিতের মাথা ফেটে রক্তে জায়গা লাল হয়ে যায়। ভাঙা চেয়ারের একটা টুকরো হাতে নিয়ে তন্ময়ের পায়ে ঢুকিয়ে দেয়। বাকি 2 জন ভয়ে পালাতে গেলে রাজা কোমর থেকে রিভলভার বের করে ওদের পায়ে গুলি করে। পা ধরে 2 জন বসে পড়ে। 4 জনের পা ধরে একসাথে করে রাজা একটা চেয়ার টেনে ওদের সামনে বসে বলে, তোরা আমার কলিজায় আঘাত করছিস, আরশি আমার জীবন। সেই ছোট্ট থেকে আমি আরশিকে ভালোবাসি, আর তোরা আমার ভালোবাসাকে তুলে এনেছিস। তোদের তো তখনই মেরে ফেলতে পারতাম, কিন্তু আমার এই রূপটা আরশিকে আমাকে দেখাতে চায় না। এই রাজা শুধু নামে চাকর, আই দ্য মাফিয়া কিং ইন দ্য আন্ডারওয়ার্ল্ড। মাফিয়া কিং রাজা আমি, ইয়েস মাফিয়া কিং রাজা। মাফিয়া কিং রাজা কথাটা শুনে 4 জন ভয় কাঁপতে শুরু করে। রনিত নিজের প্যান্টে হিসু করে দেয় মাফিয়া কিং রাজা নামটা শুনে। রনিত রাজার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিন। আপনি আরশিকে নিয়ে চলে যান, আমরা কাউকে কিছু বলবো না। রাজা রনিতের বুকে লাথি দিতেই রনিত মাটিতে শুয়ে ছটফট করতে থাকে। রাজা রনিতের কোমর থেকে বেল্ট খুলে 4 জনকে ইচ্ছে মতো মারতে থাকে। একটা বেল্টের আঘাতে 4 জনের নাক মুখ ফেটে রক্ত পড়তে থাকে। 4 জন বাঁচার জন্য চিৎকার করে রাজার কাছে নিজেদের জীবন ভিক্ষা চাইতে থাকে। রাজা কিছু না বলে মদের বোতল হাতে নিয়ে 4 জনের উপরে ছিটিয়ে দেয়। টেবিলে থাকা লাইটারটা নিয়ে 1 কদম সামনে গিয়ে পেছনে ঘুরে লাইটার জ্বালিয়ে ওদের দিকে ছুঁড়ে মারে। মুহূর্তেই সবার গায়ে আগুন লেগে যায়। 4 জন ছটফট করতে থাকে। রাজা বাড়ি থেকে বের হয়ে গাড়ির কাছে এসে দেখে আরশি সিটে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। রাজা গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়।
এরপর গাড়ি ড্রাইভ করতে থাকে। হঠাৎ রাজার মোবাইল বেজে ওঠে। রাজা গাড়ি এক পাশ সাইড করে পকেট থেকে মোবাইল বের করে দেখে রিমি কল করেছে। রাজা কল রিসিভ করে বলে, এত রাতে কল করলে এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছে না। তুমি সেই যে তাড়াহুড়ো করে গেলে, আর তো কল করলে না, আর বললেও না কি হয়েছে, কেন এমন তাড়াহুড়ো করে চলে গেলে? আমি একটা কাজে বাইরে আছি, কাল সকালে কল করব। তুমি এখন ঘুমিয়ে পড়ো, রাত 1টা বেজে গেছে। এত রাতে তুমি বাসার বাইরে কেন? আর কি এমন কাজ করছো এত রাতে? কাল সকালে কল করি, আমি গাড়ি ড্রাইভ করছি, কথা বলতে সমস্যা হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, সাবধানে ড্রাইভ করো। কাল সকালে কিন্তু মনে করে কল করবে। আচ্ছা ঠিক আছে, মনে করে কল করবে। এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। রিমি গুড নাইট বলে কল কেটে দেয়। রাজা আবার ড্রাইভ করতে থাকে। কিছু সময়ের মধ্যে বাসার সামনে গাড়ি থামায়। রায়হান চৌধুরী আর নীলিমা চৌধুরী গাড়ির শব্দ শুনে দৌড়ে বাহিরে আসে। দেখে রাজা আরশিকে কোলে করে গাড়ি থেকে বের করছে। আরশি ঘুমিয়ে আসে রাজার বুকে। রায়হান চৌধুরী দৌড়ে রাজার কাছে গিয়ে বলে, কি হয়েছে আরশির? তুই একে এভাবে কোলে নিয়ে আসিস কেন? ওর মুখ থেকে রক্ত কেন? স্যার আগে বাসার ভিতর চলুন, সব কিছু বলছি। ম্যাম ঘুমিয়ে আছে, আর তাছাড়া ওনার শরীর অনেক খারাপ এই মুহূর্তে। আগে তুই বল কি হয়েছে আমার মেয়ের, আর কোথায় ছিল এত সময়? তুই কোথায় পেলি আরশিকে? ম্যাডাম বলছি সব কিছু, আগে বাসার ভিতরে চলুন। আচ্ছা আগে বাসার ভিতরে চলো, মেয়েটার অবস্থা দেখেছো না? সবকিছু পরে শুনবো। এরপর সবাই বাসার ভিতরে চলে আসে। রাজা আরশিকে সবাই শুইয়ে দেয়। রায়হান চৌধুরী রাজার হাত ধরে একটু দূরে নিয়ে এসে বলে, এবার বল কি হয়েছে আরশির, আর তুই কোথায় পেলি আরশিকে? রাজা সবকিছু বলে রায়হান চৌধুরী আর নীলিমা চৌধুরীকে। সবকিছু শুনে নীলিমা চৌধুরী কান্না করে দেয়। রায়হান চৌধুরী কিছু সময় চুপ করে থেকে রাজার দিকে তাকিয়ে থেকে বলে, সত্যি করে বল তো, এসব কিছু তোর কোনো চাল নয় তো? তুই আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে আবার এখন তুই বাসায় নিয়ে আসিস নি তো? রায়হান চৌধুরীর কথা শুনে রাজা অবাক হয়ে তাকিয়েছে রায়হান চৌধুরীর দিকে। রহিমা এগিয়ে এসে বলে, এইসব কি বলছেন সাহেব? রাজাকে আপনার এমন মনে হয়? রাজা একটা সহজ সরল ছেলে, আপনারা ওকে এত মারেন, তাও কখনো মুখ ফুটে কিচ্ছু বলে না। আর ও আপনাদের মেয়েকে তুলে নিয়ে যাবে? ছেলেটা আপনাদের বাসায় সম্মান বাঁচলো, আর আপনারা ওকেই সন্দেহ করছেন? রায়হান চৌধুরী আর কিছু না বলে মেয়ের কাছে চলে আসে। নীলিমা চৌধুরী পানি গরম করে এনে মেয়ের মুখে ছিটে দেয়। এরপর পা থেকে কিছুটা কাপড় তুলে রক্ত মুছে ড্রেসিং করে দেয়। কিছু সময় পর আরশির ঘুম ভাঙে। নিজেকে বাসা আবিষ্কার করে। সামনে বাবা আর মাকে দেখে কান্না করতে থাকে। মাকে জড়িয়ে ধরে। নীলিমা চৌধুরী মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, কাঁদিস না মা, সব কিছু ঠিক হয়ে যাবে। যারা তোকে তুলে নিয়ে গিয়েছে তাদের কাল সকালেই পুলিশের হাতে তুলে দিব। নীলিমা চৌধুরীর কথা শুনে রাজা মনে মনে হাসতে হাসতে বলে, বেঁচে থাকলে তো পুলিশের হাতে দেবেন ম্যাডাম। সব কটা এখন ওপারে চলে গেছে। যারা আমার আরশির দিকে চোখ তুলে তাকাবে তাদের আমি এই পৃথিবী থেকে বিদায় করে দেবো। আমি আজও ভুলিনি ছোটবেলার কথা। নিজের হাতে তুলে আমাকে খাইয়ে দিত, আমি না খেলে আরশি খেত না। এমন একটা ছোট্ট ভুলের জন্য আমার উপর এত অত্যাচার করে, কিন্তু আমি আজও ভুলিনি আমার আরশির সেই ছোটবেলার কথা। রায়হান চৌধুরী মেয়েকে কোলে করে রুমে নিয়ে যেতে থাকে। আরশি রাজার দিকে তাকিয়ে আছে, হয়তো মনে মনে রাজার কাছে আজ ক্ষমা চাইছে। রাজার চোখ আরশির দিকে পড়তেই চোখ নামিয়ে নেয়। রাজা চলে আসে নিজের রুমে। রায়হান চৌধুরী মেয়ে তার রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয়। নীলিমা চৌধুরী মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আরশি মায়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। রাজা রুমে শুয়ে আছে, কিন্তু ঘুম তার চোখে আসছে না। তখনই রাজার মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখে অয়ন কল করেছে। রাজা কল রিসিভ করে বলে, ভাই কোথায় আপনি? আর তখন কার নাম্বার দিলেন? কিছু কি হয়েছে? তেমন কিছু না, সব কিছু ঠিকঠাক আছে, এখন চিন্তার কিছু নেই এখন। সেটা তো বুঝলাম, কিন্তু কি হয়েছিল সেটা তো বললেন না। আরশিকে ওর বন্ধুরা তুলে নিয়ে গিয়েছিল, ওকে খুঁজে বের করার জন্য ওর নাম্বার তোকে দিয়েছিলাম, বাসায় নিয়ে এসেছি। ছেলেগুলো কি এখনো বেঁচে আছে নাকি ওপারে পাঠিয়ে দিয়েছেন? তোর কি মনে হয় আমার আরশির দিকে কেউ বাজে নজরে তাকালে আমি তাকে বাঁচিয়ে রাখবো? ইস ভাই, আমাকে কেন সাথে নিয়ে গেলেন না? অনেক দিন হয়ে গেছে আপনাকে নিজ হাতে কাউকে জানে মারতে দেখিনি। আজকে এত সুন্দর একটা সুযোগ মিস করলাম। আমি কি সিনেমা করতে গেছিলাম নাকি যে তুই দেখে হাততালি দেবে?
ভাই আপনি যখন কাউকে মারেন না সেটা সিনেমার চেয়ে কম কিছু নয়। যাই হোক, পরের বার আবার সুযোগ হলে দেখব। মনির কোথায়? ওর কোনো সার শব্দ পাচ্ছি না যে। মনির তো সে কখন ঘুমিয়ে গেছে, এখন নাক ডাকছে। আচ্ছা তুইও ঘুমিয়ে পড়, কাল সকালে কথা হবে, আর সাবধানে থাকিস। বলেই কল কেটে রাজা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রিমি ঘুম থেকে উঠে মায়ের হাতে হাতে কাজ করছে। এটা দেখে রাবেয়া রহমান একটু অবাক হয়ে মেয়েকে জিজ্ঞেস করে, আজকে কি সূর্য ভুল করে উত্তর কি দক্ষিণ দিকে উঠলো নাকি নাকি আমি স্বপ্ন দেখছি? সূর্য কখনো পূর্ব দিক ছাড়া অন্য কোনো দিকে ওঠে? তুমি দেখেছো আম্মু? আর তুমি স্বপ্ন না সত্যি দেখছো। এতটা ভালো হয়ে গেলে কিভাবে? তার মানে তুমি বলতে চাও আমি ভালো না? না, যে মেয়েকে কখনো বলেও রান্নাঘরে আনা যায় না, সে আজ নিজের ইচ্ছেতে রান্নাঘরে এসে আমার হাতে হাতে কাজ করছে, তাই মনে হলো স্বপ্ন দেখছি। না, ভাবলাম তুমি আমাদের জন্য এত কষ্ট করো সারাদিন, তাই তোমাকে একটু হেল্প করি। তুমি যদি না চাও তাহলে বলো, চলে যাচ্ছি। আমি না বলবো কেন? আমার মেয়ের তাহলে একটু বুদ্ধিশুদ্ধি হয়েছে, সবজিগুলো তাহলে একটু কেটে দে। রিমি ঠিক আছে বলে সবজি নিয়ে কাটতে থাকে। ইকবাল রহমান রান্নাঘরে এসে দেখে তার মেয়ে সবজি কাটছে। এটা দেখে অবাক হওয়ার কণ্ঠে বলে, আমি কি ঠিক দেখছি? আমার মেয়ে কাজ করছে। আমি এটা জানতামই না, আমার মেয়ে কাজ করতে জানে। ইকবাল রহমানের কণ্ঠে শুনে রিমি আর রাবেয়া রহমান পেছনে তাকায়। রিমি বলে, আব্বু, তুমিও আম্মুর মতন বলছো? এমন করে বলছো আমি মনে হয় কখনো কাজই করিনি। না, কাজ করছিস, তবে রান্নাঘরে তো কখনো দেখিনি, তাই বললাম আর কি। দেখো, আমার বিয়ে হলে যদি রান্না করতে না পারি তখন তো বলবে আমার আব্বু আম্মু আমাকে কোনো কাজে শেখায়নি। তোমাদের যাতে কথা শুনতে না হয় তাই শিখে নিচ্ছি, বুঝলে? মেয়ের কথা শুনে ইকবাল রহমান আর রাবেয়া রহমান শব্দ করে হেসে দেয়। হাসতে হাসতে ইকবাল রহমান বলে, আমাদের মেয়ে প্রেমে পড়েছে রাবিয়া, বুঝলে? এই সন্দেহটাই আমার গতকালই হয়েছে। শাড়ি পরে কার সাথে যেন দেখা করতে গেছে, কিন্তু আমাকে বলেনি। তাই নাকি? রিমিমা, সত্যি করে বলতো ছেলেটাকে। আছে একজন আব্বু, সময় হলেই তোমাদের সাথে আলাপ করিয়ে দেব। এইদিকে সকালে আজ রাজার ঘুম থেকে উঠতে লেট হয়। ঘুম থেকে উঠে ভূত দেখার মতো তাকিয়ে আছে। আশি তার রুমে দাঁড়িয়ে আছে। রাজা এক লাফে শোয়া থেকে উঠে দাঁড়ায়, ভয় ভয় বলে, ম্যাম, আপনি আমার রুমে? আমার আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। আপনি এই অসুস্থ শরীর নিয়ে এখানে কেন? আপনি রুমে যান, আমি এখনই আপনার চা নিয়ে আসছি। এত উত্তেজিত হচ্ছ কেন? আমি চায়ের জন্য আসিনি। কাল রাতে তো তোমাকে ধন্যবাদ দেওয়া হয়নি, তাই এখন তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। কাল রাতে আমাকে বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আশির কথাগুলো যেন কিছুতেই রাজার হজম হচ্ছে না। আশি তাকে ধন্যবাদ দিচ্ছে এটা সে কিছুতেই মানতে পারছে না। অবাক হয়ে তাকিয়েছে আশির দিকে। রাজাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরশি আবার বলে, এভাবে তাকিয়ে আছো কেন? আমি আরশি, কোনো ভূত নই। তুমি তো এমন করে তাকিয়ে আছো, মনে হচ্ছে তোমার সামনে ভূত এসে দাঁড়িয়ে আছে। না, আসলে ঠিক বুঝতে পারছি না, আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি এটা। তুমি সত্যিই দেখছো। এখন আমাকে ধরে হল রুমে নিয়ে চলো। একা একা কষ্ট করে হেঁটে তোমার রুমে এসেছি, এখন আর হেঁটে যাওয়ার শক্তি নেই। রাজা যেন তার সেই পুরনো আশিকে দেখছে। সেই আগের মতো তার উপর অধিকার দেখাচ্ছে আর তাকে এখন আর তুই নয় তুমি করে বলছে। রাজা আশিকে ধরছে না দেখে আশি নিজেই রাজার হাত ধরে। রাজা অবাক হয়ে তাকিয়েছে আশির হাতের দিকে। আশি রাজাকে এভাবে হাতের দিকে তাকাতে দেখে বলে, এত অবাক হয়ে তাকিয়ে আছো কেন? রুমের বাহিরে নিয়ে যাবে নাকি আমি একাই কষ্ট করে যাব? না না, তার আর প্রয়োজন হবে না, চলুন আপনাকে আমি হলরুমে নিয়ে আসছি। বলি রাজা আশিকে ধরে হলরুমে নিয়ে আসে। হলরুমে এসে দেখে রায়হান চৌধুরী আর নীলিমা চৌধুরী হলরুমে বসে তাকাচ্ছে। আশিকে রাজা ধরে নিয়ে আসতে দেখে রায়হান চৌধুরী বলে, কি রে মা, তুই ওর রুম থেকে আসলি যে, আর তুই আজ এত লেট করে কেন উঠেছিস? তুই জানিস না সকালে আমাদের রুমে নিয়ে চা দিয়ে আসতে হবে? রাজা কিছু বলতে যাবে তার আগে আশি বলে, থাক না আব্বু, কাল কত রাতে বাসায় এসেছে, তাই লেট হয়ে গেছে ওর ঘুম থেকে উঠতে। তুই হঠাৎ চাকরের পক্ষ নিয়ে কথা বলছিস কেন? আম্মু, ভুলে যেও না
ওর জন্যই তোমাদের মেয়ে এখনো তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। কম অত্যাচার তো ওর ওপর আমরা করিনি, কখনো আমাদের একটা কথাও প্রতিবাদ করেনি। ভুল যা করেছে সেটা ওর আব্বু করেছে, কিন্তু তার জন্য আমরা তো ওর ওপর কম অত্যাচার করিনি। আর ওটা যে কোনো ভুল নয় তোমরাও জানো, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আশির কথা শুনে রায়হান চৌধুরী আর নীলিমা চৌধুরী মাথা নিচু করে ফেলে। রহিমা মনে মনে অনেক খুশি হয়ে বলে, যাক, অবশেষে মনে হয় ছেলেটার কষ্টের দিন শেষ হলো। সেই আগের আরশিকে আজকে দেখেছি, যে সবসময় রাজার পাশে ছায়া হয়েছিল। রাজা ঘুম থেকে ওঠার পর থেকে যে নতুন করে আরশিকে আবিষ্কার করছে, তার সেই পুরনো আরশিকে আবার ফিরে পেয়েছে। রাজা আরশিকে নিয়ে সোফায় বসিয়ে দেয়। রায়হান চৌধুরী বলে, রহিমা, টেবিলে খাবার দে, আমার অফিসে কাজ আছে। রহিমা ঠিক আছে বলে টেবিলে খাবার সার্ভ করতে থাকে। নীলিমা চৌধুরী মেয়েকে ধরে ডাইনিং টেবিলের কাছে নিয়ে চেয়ার টেনে বসিয়ে দেয়। রাজা রহিমার হাতে হাতে কাজ করতে গেলে আরশি বলে, রাজা, তোমাকে এসব করতে হবে না, তুমিও এসে চেয়ারে বসো, একসাথে খাবে আমাদের সাথে। আরশির কথা শুনে সবাই আরশির দিকে তাকায়। রাজা অবাক হয়ে তাকিয়ে বলে, না না ম্যাম, আমি আপনাদের সাথে কিভাবে বসে খাবো? আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। তোমাকে আমি বসতে বলেছি, চুপচাপ বসো, নয়তো আমি কিন্তু রেগে যাব। রাজা বাবা, আরশি মামনি যখন বলেছে বসে পড়ো, আমি সবাইকে খেতে দিচ্ছি। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তুমি বসবে নাকি আমি উঠবো? আপনাকে উঠতে হবে না ম্যাম, আমি বসছি। রাজা এরপর একটা চেয়ার টেনে বসে পড়ে। রহিমা সবার জন্য খাবার সার্ভ করে। সবাই একসাথে খাবার খেয়ে নেয়। খাওয়া শেষ হলে রায়হান চৌধুরী আর নীলিমা চৌধুরী নিজেদের রুমে চলে যায়। আশি রাজাকে ধরে সোফার কাছে এসে বসে। আশি কিছু বলতে যাবে তখনই রাজার মোবাইল বেজে ওঠে। রাজা পকেট থেকে মোবাইল বের করতেই আশি কৌতূহল নিয়ে তাকিয়ে আছে রাজার মোবাইলের দিকে, কিন্তু আফসোস কে কল করেছে সেটা দেখতে পারলো না। রাজা মোবাইল হাতে নিয়ে নিজের রুমে চলে আসে। রিমি কল করেছে। রাজা কল রিসিভ করতে রিমি বলে, রাজা, কোথায় তুমি? আমাকে বাঁচাও। তুমি এভাবে কেন কথা বলছো? কি হয়েছে তোমার? আমি কিছু জানি না, কিছু লোক আমাদের বাসায় এসেছে আর বলছে তুমি না আসলে আমার আব্বু আম্মু সহ আমাকে মেরে ফেলবে। কি বলছো তুমি? কারা এসেছে তোমাদের বাসায়? আমি কাউকে চিনি না আর কিছুই। রিমি বাকি কথা বলার আগেই তার সামনে থাকা ব্যক্তি রিমির হাত থেকে মোবাইল কেড়ে নেয়। হাসতে হাসতে বলে, মাফিয়া কিং রাজা, মেয়েদের মতো লুকিয়ে লুকিয়ে তাকিস আর নিজেকে কিং বলিস? কি ভেবেছিলি আমি তোকে কখনো খুঁজে বের করতে পারবো না? তোর দুই চামচা সহ তোর মনের রানী আর তার পরিবার এখন আমার কাছে। যদি ওদের জীবিত দেখতে চাস তাহলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে আয়। কণ্ঠটা চিনতে একটুও ভুল হলো না রাজার। কণ্ঠটা রাজার চিরশত্রু শুভর। শুভ, তুই ওদের কিচ্ছু করবি না, আমি এখনই আসছি। 5 মিনিটের মধ্যে আয়, এরপর থেকে যত মিনিট লেট করবি প্রতি মিনিটে একজন করে মরবে। আমি আসছি শুভ, তোর মৃত্যুর পয়গাম নিয়ে আসছি। বলি রাজা কল কেটে ব্যাগ খুলে রিভলভার বের করে কোমরে গুজে নেয়। রুম থেকে বের হয়ে হল রুমে আসতে আরশি বলে, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ তুমি? আর কে কল করেছিল? এখন বলার সময় নেই, আগে আসি তারপর সব বলবো। বলি রাজার এক সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড়ে বাসা থেকে বের হয়ে যায়। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত ড্রাইভ করতে থাকে। চলুন একটু পিছন থেকে আসি। শুভ কিভাবে রাজার খবর পেল, রিমিকেই বা কিভাবে খুঁজে বের করলো? এখন থেকে ঠিক 2 ঘন্টা আগের কথা। অয়নার মনির রাজার বাসায় বসে গল্প করছে। ঠিক তখনই চারপাশ থেকে গুলি ছুটে আসতে থাকে। দুজন তাড়াতাড়ি সোফার পেছনে লুকিয়ে পড়ে। শুভ আর তার লোকজন দরজা ভেঙে বাসার ভিতরে ঢুকে। বাসার সকল কাজের লোক আর রাজার কিছু লোক শুভ আর তার লোকেরা গুলিতে লাশ করে ফ্লোরে পড়ে আছে। শুভ বাসার ভিতরে এসে বলে, খোদাই রে হিজরা কিং, নিজেকে মেয়েদের মতো লুকিয়ে রেখে আবার নিজেকে মাফিয়া কিং বলিস? তোর জন্য অনেক মায়া হচ্ছে আমার। বের হয়ে আয়, তোর জম তোর সামনে এসে দাঁড়িয়ে আছে। এই খুঁজে দেখ ওই শালা কোথায় লুকিয়ে আছে। শুভর লোকজন রাজাকে খুঁজতে গেলে অয়ন আর মনির বের হয়ে সামনে আসে। শুভ দুজনের দিকে ঘাড় বাঁকিয়ে বলে,
তোরা কেউ তোর রাজ হবি না, রাজার চামচা তোরা। শুভ, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। ভাইয়ের সামনে পড়লে তোর লাশ দাফন করার জন্য তোর এই চামচারাও থাকবে না। সাহস আছে তোদের, বলতেই হবে। আমার রিভলভারের নলের সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছিস, তা তোদের হিজদার রাজা কোথায়? ডাক, একটু দেখি তোদের রাজ দেখতে কেমন। ভাই সামনে আসলে তুই জায়গায় প্যান নষ্ট করে ফেলবি। মুখে মুখে বড় বড় কথা বলে নে তুই। ভাই সামনে আসলে কথা বলার জন্য তোর মুখ জিভ থাকবে না, তখন আ করবি। ওই তোরা দাঁড়িয়ে কি দেখছিস, মার শালাদের। শুভর লোকজন অয়ন আর মনিরকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। শুভর হাতের ইশারায় থামতে বলে। দুজনের সামনে এসে বসে। মনিরের চুল ধরে টেনে মাথার উপরে তুলে বলে, যদি বাঁচতে চাস তাহলে বল রাজা কোথায়। মেরে ফেললেও বলবো না। মরতেই তো হবে তোদের, তবে এখানে নয়, তোদের ওই রাজার সামনে। বলেই মনিরের মোবাইল কেড়ে নেয়। মোবাইল হাতে নিয়ে অট্ট হাসিতে মেটে ওঠে। হাসতে হাসতে বলে, কত বোকা তোরা, মোবাইলে লক করে রাখিস না। এখন তোদের বাইকে খুঁজে বের করতে আমার তো 1 সেকেন্ডও সময় লাগবে না। বলেই মোবাইলের গ্যালারিতে যায়। অয়ন আর মনিরের সাথে একটা ছেলেকে দেখে। পরে ছবিতে যেতেই দেখে সেই ছেলের সাথে একটা মেয়ে বসে আছে। মেয়েটা আর কেউ না, রিমি। আচ্ছা, এটা তাহলে তোদের রাজা, আর সাথের মালটা রাজার লাভার। এই মালটাকে তো আমি চিনি, গতকালকে আমি এই মালটাকে ওদের বাসার সামনে দেখেছি। ওই ওদের দুজনকে নিয়ে গাড়িতে তোল, রাজার মালের কাছে যাবো আমরা। শুভর কথা শুনে তার লোকেরা দুজনকে ধরে গাড়িতে ওঠায়। শুভ গাড়িতে উঠে বসলে গাড়ি চলতে থাকে। কিছু সময়ের মধ্যে রহমান ভিলার সামনে এসে গাড়ি থামে। শুভ বাসার দরজার সামনে এসে কলিং বেল দেয়। রিমি দরজা খুলে দেখে অনেক লোকজন তাদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছে। রিমি কিছুটা অবাক হয়ে বলে, আপনারা কারা আর আমাদের বাসায় কি চান? বাসার ভিতরে গিয়ে বলি আমরা কারা। জি আসুন ভেতরে। শুভ তার লোকজনকে নিয়ে বাসার ভেতরে এসে দেখে ইকবাল রহমান আর রাবেয়া রহমান সোফায় বসে আছে। এত লোকজন দেখে ইকবাল রহমান বলে, এই ছেলে কে তুমি? আর এত লোকজন নিয়ে আমার বাসার ভিতর কেন এসেছো? কি চাও তুমি? কুল আঙ্কেল কুল, এই বসে এত হাইপার হলে তো স্ট্রোক করে অফারে চলে যাবেন। আমাকে আপনি না চিনলেও আপনার মেয়ে মাফিয়া কিং রাজাকে চেনে। আমার সেই রাজার কাছে এসেছি। আমার মেয়ে কেন কোনো মাফিয়াকে চিনবে? তোমার কোথাও ভুল হচ্ছে। এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও, নয়তো আমি পুলিশকে কল করতে বাধ্য হব। পুলিশকে কল করা, তারপর পুলিশের এখানে আস্তে আস্তে কম করে হলো 20 মিনিটের ব্যাপার। কিন্তু তার আগে আমি তোকে এই পৃথিবী থেকে বিদায় করে দেব, চুপচাপ বসে থাক। শুভর কথা শুনে রিমি দৌড়ে এসে শুভর সামনে দাঁড়িয়ে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কোনো মাফিয়াকে চিনি না, তবে রাজা একজন সহজ সরল মানুষ। ও তো চৌধুরী বাড়িতে চাকরের কাজ করে। তাই কুকুমণি, তাহলে তুমি তোমার রাজাকে কল করো। আমি কাউকে কল করব না, আপনি এখান থেকে চলে যান। গাড়ি থেকে মাল দুইটাকে নিয়ে আয়। শুভর কথা শুনে অয়ন আর মনিরকে শুভর লোকজন বাসার ভিতরে নিয়ে আসে। রিমি শুভ আর অয়নকে দেখে চিনতে পারে না। সে তো কখনো অয়ন বা মনিরকে দেখেই নেই। এরা কারা? আমি তো এদের চিনি না। খুকুমণি, তুমি ওদের না চিনলেও ওরা তোমাকে চেনে। এক্ষুনি তুমি রাজাকে কল করো। যদি তোমার রাজা মাফিয়া কিং রাজা না হয়, আমি চলে যাব এখান থেকে। না রিমি, তুমি রাজকে কল করবে না। ভাই এখানে আসলে শহরের বাচ্চা ভাইকে মেরেই ফেলবে। মেরে ফেলবে মানে? কি বলছেন আপনি? রাজা তো সহজ সরল একজন মানুষ, তাহলে এর সাথে কি শত্রুতা রাজার? এই তোদের ফ্যামিলির ড্রামা দেখার জন্য এখানে আসিনি আমি। রাজাকে কল কর, নয়তো তোর চোখের সামনে তোর বাবাকে আর মাকে আমি মেরে ফেলবো। রিমি শুভর কথা শুনে ভয় পেয়ে যায়। সাথে সাথে মোবাইল বের করে রাজাকে কল দেয়। আর বাকিটা তো আপনারা জানেন। এই রাজা রিমিদের বাসার সামনে এসে গাড়ি থামায়। গাড়ির দরজা খুলে দৌড়ে বাসার ভিতরে আসে। ভিতরে আসতেই শুভর লোকজন রাজাকে আটকায়। রাজার সামনের দিকে তাকিয়ে দেখে অয়ন আর মনির রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। শুভ রিমির চুলের মুঠি ধরে আছে। শুভর দুইটা ছেলে ইকবাল রহমান আর রাবেয়া রহমানের মাথায় রিভলভার ধরে আছে। শুভ রাজাকে দেখে বলে, অনেক দিনের ইচ্ছা ছিল তোকে সামনাসামনি দেখার। সারাক্ষণ সবার মুখে রাজা রাজা শুনতে আমি বোরিং হয়ে গেছি। আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হলো। শুভ, তোর শত্রুতা আমার সাথে, যা করার আমার সাথে কর, ওদের সবাইকে ছেড়ে দে। উফ, এত তারা কেছে। ও আচ্ছা,
তোর লাভারের চুল ধরে আছে তাই কষ্ট হচ্ছে? এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, জাস্ট কিছুদিনের পরিচয়। ওকে আর ওর আব্বু আম্মুকে ছেড়ে দে। তোর যত রাগ আমার উপর, আমি তোর কথা মতো তোর সামনে এসেছি, যা ইচ্ছে করতে পারিস। তোর সাথে কী করবো সেটা একটু ভাবতে দে। তার আগে তো তোকে একটু মৃত্যুর যন্ত্রণা কী সেটা বোঝাই। তুই তোর এই হাতে তোর কম মানুষকে মারিসনি। বলে শুভ তার লোকের দিকে তাকায়। একজন রাবেয়া রহমানের মাথায় গুলি করে দেয়। রিমি আম্মু বলে চিৎকার করে রাবেয়া রহমানের দিকে যেতে চাইলে চুলে টান খায়। শুভ রিমের চুল শক্ত করে চেপে ধরে। রাজা শুভ বলে চিৎকার করে সামনে আসতে গেলে শুভ রাজার পায়ের কাছে ফ্লোরে গুলি করে। রাজা সেখানেই দাঁড়িয়ে যায়। রিমি আম্মু আম্মু বলে চিৎকার করে কান্না করছে। রাবেয়া রহমানের মৃত্যু দেহটা ফ্লোরে পড়ে আছে। রক্তে ফ্লোর মুহূর্তেই লাল হয়ে যায়। রাজা হাত জোর করে শুভকে বলে, শুভ, আমি তোর কাছে হাত জোর করে বলছি, ওনাদের ছেড়ে দে। আমার সাথে এই মানুষগুলোর কোনো সম্পর্ক নেই। তোর মারতে হয় আমাকে মার। আচ্ছা, তোর সাথে এদের কোনো সম্পর্ক নেই? তাহলে তো একটু প্রমাণ করে দেখতেই হয়। ওই মার্শালাকে। শুভর কথা শেষ হবার আগেই দুজন রাজাকে ইচ্ছে মতো মারতে থাকে। রাজা রক্তাক্ত অবস্থা ফ্লোরে বসে আছে। রিমি চিৎকার করে কান্না করছে আর রাজাকে মারতে বারণ করছে। মনির বলে, শুভ ভাইকে ছেড়ে দে, তুই আমাকে মেরে ফেল, ভাইকে ছেড়ে দে। বাহ, তোর সাথে এদের সম্পর্ক নেই কিন্তু এরা তোর জন্য কষ্ট পাচ্ছে কেন? তোকে আরও একটু কষ্ট দিতে হয়। বলি শুভ আরেকজনের দিকে তাকায়। সাথে সাথেই ইকবাল রহমানের মাথায় গুলি করে দেয়। রিমি আব্বু বলে চিৎকার করে ওঠে। রাজা চোখ বন্ধ করে ফ্লোরে হাত দিয়ে থাপ্পড় দিচ্ছে। রিমি বুঝতে পারছে না কেন হচ্ছে এসব। রাজা কে? রিমি আম্মু বলে এক চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। শুভ রিমিকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। রিমির মাথা গিয়ে ফ্লোরে বাড়ি খায়। সাথে সাথেই মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। রাজা চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে আছে। মনির বলে, ওরের বাচ্চা যদি সাহস থাকে একবার হাত খুলে দেন, তারপর দেখ তোর কি করি। বড্ড বেশি কথা বলছিস তুই, এত কথা আমার পছন্দ না। বলেই শুভ মনিরের সামনে এসে মাথার উপরে রিভলভার ধরে গুলি করে দেয়। গুলি মাথা দিয়ে ঢুকে থুতনি দিয়ে বের হয়ে যায়। মনিরের নিথর দেহটা মুহূর্তেই ফ্লোরে লুটিয়ে পড়ে। রাজার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলে। রাজা মনির বলে চিৎকার করে মনিরের কাছে এসে মনিরের লাশ কোলে নিয়ে কান্না করতে করতে বলে, এই মনির, কথা বল। তুই আমাকে ছেড়ে এভাবে যেতে পারিস না। কথা বল না মনির। মনির, কথা বল, কথা বল মনির। বলেই মনিরের লাশ বুকে জড়িয়ে চিৎকার করে কান্না করছে। শুভ এসে রাজার বুকে লাথি মারে। রাজা মনিরকে ছেড়ে দূরে গিয়ে পড়ে। চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে শুভর দিকে তাকায়। রাজার চোখ থেকে শুভর ভয়ে 2 কদম পিছিয়ে যায়। রক্তবর্ণ ধারণ করেছে রাজার চোখ। রাজা কোমর থেকে রিভলভার বের করে এক এক করে সবাইকে গুলি করতে থাকে। শুভ রাজাকে গুলি করতে নিলে রাজা শুভর হাতে গুলি করে। সাথে সাথেই শুভ হাত থেকে রিভলভারটা পড়ে যায়। শুভ হাত ধরে ফ্লোরে পড়ে যায়। সবাইকে মেরে রাজা শুভর কাছে এসে একটা চেয়ার টেনে বসে। শুভ রাজা থেকে পিছিয়ে যেতে নিলে হাতে থাকা রিভলভারের নল দিয়ে শুভর পায়ে ইচ্ছে মতো বাড়ি দিতে থাকে। পা ফেটে রক্ত বের হয়ে যায়। শুভ পা ধরে চিৎকার করছে। রাজা চেয়ারে হেলান দিয়ে বড় বড় নিঃশ্বাস নিয়ে চিৎকার করে কান্না করে দেয়। বসা থেকে উঠে শুভর সামনে গিয়ে মাথার পাশে বসে শুভ চুল ধরে ইচ্ছে মতো মুখের উপর খুশি দিতে থাকে। রক্তে শুভর মুখ লাল হয়ে যায়। রাজা শুভর মাথা ফ্লোরের সাথে ইচ্ছে মতো বাড়ি দিতে থাকে। কিছু সময় পর শুভকে ছেড়ে দিয়ে মনিরের লাশের পাশে বসে কান্না করছে। অয়ন দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলছে। অয়ন রাজার কাছে এসে কাঁধে হাত রাখে। রাজা অয়নের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, অয়ন, মনিরকে বল না কথা বলতে। ওকে বল এভাবে আমাকে যেন ছেড়ে না যেতে। ভাই, মনির আর কখনো কথা বলবে না। যে কোনো সময়ে এখানে পুলিশ চলে আসতে পারে। রিমি আপুকে নিয়ে এখান থেকে চলুন। রিমি আপুর জীবনটাও নয়তো শেষ হয়ে যাবে। মেয়েটা নিজের বাবা মাকে হারিয়ে একা হয়ে আছে। আমাদের জন্য মেয়ে আজ এতিম হয়ে গেল। ওনার মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। আর কিছু সময় এভাবে চলতে থাকলে হয়তো রিমি আপুও বাঁচবে না। তুই ওনাদের গাড়িতে তোল, আমি রিমিকে নিয়ে হসপিটালে যাচ্ছি। বলেই রাজা রিমিকে কোলে তুলে নেয়। অয়ন এক এক করে 3 জনের লাশ গাড়িতে তোলে। রাজা রিমিকে হসপিটালে দিয়ে লাশ নিয়ে কবরস্থানে এসে 3 জনেরই দাফন কাজ শেষ করে। এরপর কি হবে সেটা জানার জন্য পরের সিজনের জন্য কিছুটা অপেক্ষা করুন।
খুব তাড়াতাড়ি ফিরছি পরের সিজন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।